ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে মহারাজ রাজমাতাকে বলে, আমি ভাবতেও পারছি না রাজকুমার জিনলি সবার আড়ালে বিদ্রোহের প্ল্যান করছিল। তখনই কনসোর্ট চিন সেখানে আসে। রাজমাতা বলে, তুমিও খবর শুনেছো? সে বলে, হ্যাঁ। রাজকুমার ইয়াও গভর্নর ইওয়ানের কেস তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে ইস্টার্ন প্যালেসের একজন সেবক এতে জড়িত আছে। আর এটা জানা মাত্রই জিনলি নিজেকে শেষ করে ফেলেছে। 8 বছর আগে ইস্টার্ন প্যালেসে থাকা যুবরাজ এবং তার লোকেরা আপনাকে মারার জন্য কত কিছু করেছে। আপনার ভাগ্য ভালো ছিল তাই আপনি বেঁচে গিয়েছিলেন। যুবরাজ মারা যাওয়ার পরেও আপনি তার ছেলেকে রাজকুমার ঘোষণা করেছেন। কিন্তু সে কি করলো? এমন বেয়াদব আর রাজদ্রোহীকে চরম শাস্তি দেওয়া উচিত। রাজমাতা বলে, তুমি আর মার্কিউস মুয়ান একই কথা বলছো। এরপর রাজমাতা ঘোষণা করে দেয় রাজকুমার জিন্নির সঙ্গে যারা জড়িত ছিল তাদের সবাইকে ভালো মতো তদন্ত করতে। কেউ যদি ইস্টার্ন প্যালেসের থেকে থাকে তাহলে তাকে বন্দি করতে। এরপর এরা দুজন যখন একসঙ্গে যাচ্ছিল তখন চিন বলে, আপনার উপর আমার কোনো ভরসা নেই। আমার মনে হয় একদিন আপনিও রাজমাতাকে ধোঁকা দেবেন। আমি তোমাদের বলে দেই, রাজমাতা আর এই কনসোর্ট চিন কিন্তু সম্পর্কে আসলে সতীন। তবে চিন রাজমাতাকে খুবই সম্মান করে, নিজের বড় বোনের মতো দেখে। মুয়ান বলে, আপনার কি মনে হয় 8 বছর আগে ইস্টার্ন প্যালেসের যে আগুন লেগে ওই প্যালেসের সকল মানুষ মারা গিয়েছিল সেই আগুন এমনি এমনি লেগেছিল? তখন দেখানো হয় আসলে মুয়ান রাজমাতার হয়ে এই কাজ করেছিল। বর্তমানে সে বলতে থাকে, রাজমাতা তো ভুলে যায়, তবে সত্যি কথা হলো একমাত্র আমিই আছি যে সব সময় তার জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। পরদিন সকালে দেখা যায় যত মানুষ জিন্নির সঙ্গে আগে পরে কাজ করেছে তাদের সবাইকেই বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে। ইয়াও ইয়েলির কাছে এসে বলে, এখনো কি জিন্নির কথা ভাবছো? দেখো, আগুনও ইচ্ছে করেই লাগিয়েছে, এতে আমরা কি করতে পারি বলো? ইয়েলি বলে, জিনলি আগের যুবরাজের ছেলে, মানে ও ভালো করেই জানে ওকে একদিন মরতে হবে। কিন্তু এতদিন এত কষ্ট করে বেঁচে হঠাৎ ও সবকিছু ছেড়ে দিয়ে এভাবে চলে যাবে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এরপর এসব কথা রেখে সে ইয়াওয়ের পায়ে দুটো নতুন মোজা লাগিয়ে দেয় যাতে তার পা গরম থাকে। ইয়াও বলে, তুমি সবসময় আমার কথা না ভেবে নিজে একটু বিশ্রাম করো। এরপর সে যখন অফিসে আসে তখন দেখতে পায় মুয়ান লোকজন সহ এসেছে এখানকার মিলিটারি অফিসার সুইউকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সুইউ বলে, আমি কতবার বলবো ইস্টার্ন প্যালেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মুয়ান বলে, আবার মিথ্যা বলছো। তুমি কি ভেবেছো আমি জানি না? তোমার চাচা ইস্টার্ন প্যালেসে কাজ করতো। তুমি যে একেবারে নির্দোষ এটা আমি বিশ্বাস করি না। ইয়াও বলে, আপনাকে রাজমাতা বলেছে মানুষের ব্যাপারে তদন্ত করতে, ভালো মানুষদের ধরে নিয়ে যেতে বলেনি। মুয়ান বলে, ভালো মানুষ? জিনলিকে দেখেও তো মনে হয়েছিল সে ভালো মানুষ, কিন্তু আড়ালে সে কি কাজ করেছে তা তো আমরা সবাই দেখতে পেয়েছি। এরপর সে সুইউকে ধরে নিয়ে চলে যায়। ইয়াও ভাইস ম্যাজিস্ট্রেটকে বলে, আপনি আমার কেবিনে আসুন। সেখানে যেতেই পেছন থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। ইয়াও তাকে একটা লাথি মেরে ফেলে দেয়। এরপর বলে, আপনি সত্যিই ভেবেছিলেন আমি আপনার গায়ে হাত তুলতে পারবো না? ভাইস ম্যাজিস্ট্রেট বলে, এগুলো কিন্তু আইনের বিরুদ্ধে। ইয়াও তখন একটা আইনের নোটিশ দেখিয়ে বলে, এখানে কোন আইনটা রয়েছে যেটা আপনি ভাঙেননি? আজ যদি আমি আপনাকে মেরেও ফেলি আমাকে কেউ প্রশ্ন করতে আসবে না যে আমি আপনাকে কেন মারলাম। সে বলতে থাকে, যদি সুইউর কিছু হয় তাহলে আপনিও বাঁচবেন না। ভাইস ম্যাজিস্ট্রেট তার কাছে ক্ষমা চাইতে থাকে, তবে ইয়াও তাকে অ্যারেস্ট করতে বলে। এরপর ইয়াও ঝ্যাংকে বলে জুডিশিয়াল অফিসে লোক ঠিক করতে, যে কোনো মূল্যে সুইউকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। তখনই জিন এসে বলে, ইং নিজেকে শেষ করে দিতে চাইছে। দেখা যায় এখানে ডাক্তার ইং এর হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। ইয়েলি আর মুয়ান দুজনেই সেখানে ছিল। ইয়েলি বলে, রাজকুমার চলে যাওয়ার পর তার স্ত্রী দুঃখ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। এমন সময় আপনি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যেতে চাইছেন। এর চেয়ে ভালো আপনি তাকে সরাসরি মেরে ফেললেই তো পারেন। আপনি ভুলে যাবেন না রাজমাতা শুধুমাত্র এই প্যালেস সিল করে দিতে বলেছে যাতে এখান থেকে কেউ না যেতে পারে। মুয়ান এরপর চলে যায়। ইং ইয়েলিকে বলে, যেদিন আমি জানতে পেরেছিলাম জিন্নির সঙ্গে আমার বিয়ে হবে আমি এত খুশি হয়েছিলাম। খুশিতে আমি তারা গুনতে শুরু করি। আমি প্রায় 150টির উপরে তারা গুনেছিলাম। আমি অনেক খুশি ছিলাম। আমি রাজকুমারের সঙ্গে 100-র বেশি বছর কাটাতে পারবো। তবে বিয়ের 6 মাসের মধ্যেই সে চলে গেল। এখন বুঝতে পারছি আসলে আমার গোনা তারাগুলো বছর ছিল না, বরং দিন ছিল। যদি আগে জানতাম তাহলে না হয় সারা রাত তারা গুনতাম। তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছিলে আমি ওর কি দেখে পছন্দ করেছি। আসলে আমার ওর সবকিছুই ভালো লাগে। আমি জানিও আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো ওকে ভালোবাসি। একতরফা ভালোবাসা কি ভালোবাসা না? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ওর সঙ্গে ভালো থাকার জন্য। ইয়েলি বলে, তুমি আমার সৎ বোন, আমার উচিত তোমাকে ঘৃণা করা, কিন্তু আমি তোমাকে ঘৃণা করতে পারি না, কারণ তুমি অনেক বোকা।
জিনলি আগের যুবরাজের একমাত্র ছেলে, ইস্টার্ন প্যালেস থেকে বেঁচে যাওয়া একমাত্র মানুষ। তার ভবিষ্যৎ অলরেডি নির্ধারণ করা। ও কোনোভাবেই তোমার ভালোবাসার যোগ্য না। যখনই ও বুঝতে পেরেছে ওর সব প্ল্যান নষ্ট হতে চলেছে, ও নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ও কি একবারও তোমার কথা ভেবেছে? সে চলে যেতে থাকলে ইং বলে, আমি তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাই। ওই দিন জিনলি আমাকে বলল, আমাকে ক্ষমা করে দিও। যদি আমাদের ভাগ্য ভালো হয়, ভবিষ্যতে আবারও আমাদের দেখা হবে। ইয়েলি, তুমি তো অনেক বুদ্ধিমতী। তুমি আমাকে একটু বলতে পারবে এই কথার মানে কি? সে এখনো বেঁচে আছে, তাই না? এরপর ইয়েলি জিনলির পুড়ে যাওয়া প্যালেসটা দেখতে থাকে। সে মনে মনে বলছিল, ইয়াও বলেছে সে আসা মাত্রই সারা প্যালেস সৈন্যরা ঘেরাও করে ফেলেছে। মুহূর্তের মধ্যেই আগুন লেগে পুরো প্যালেস পুড়ে গেছে। তার মানে তার পালিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এদিকে মুইয়ান তিয়ানের কাছে আসলে তিয়ান তাকে একটা নারকেল দেখায় আর বলে, বাবা, তুমি বলতে পারো এটা কি? এটা অনেক দূরের শহর থেকে এসেছে, খেয়ে দেখো। আড়াল থেকে চ্যাং তাদেরকে দেখছিল। তিয়ান নারকেলের মাথা নিজের মাথায় দিয়ে বলে, এখন আমাকে মন্ত্রীদের মতো লাগছে না? মুইয়াং এর তখন চ্যাং এর দিকে নজর পড়ে। চ্যাং নিজের ঘরে এসে 3 লানের রুমালটাকে দেখতে থাকে। তখন তার বাবা একটা নারকেল নিয়ে সেখানে আসে। সে বলে, এটা তিয়ান এনেছে, আমার এত মিষ্টি পছন্দ না, এগুলো তোমাদের মতো ছোট মানুষের ভালো লাগবে। চ্যাং বলে, এটা ছোট মাস্টার আপনার জন্য এনেছে। মুইয়াং বলে, খাবার জিনিসের আবার আমার তোমার হয় নাকি? চ্যাং খেতে গেলে তার গায়ে পড়ে যায়। মুইয়াং তখন তাকে একটা বাঁশের স্ট্র দেয়। এটা আবার আড়াল থেকে তিয়ান দেখতে পায়। মুইয়াং বলে, তিয়ান বলল, এটা মাথায় দিলি নাকি টুপির মতো লাগে, তবে আমার কাছে মনে হয় এটার উপরে গাছ লাগালে আরো বেশি সুন্দর দেখা যাবে। সে নিজের রুমাল দিয়ে তার শরীর পরিষ্কার করে দেয়। অন্যদিকে ইয়েলি মনে মনে ভাবতে থাকে, জিনলি এত সহজে নিজেকে শেষ করে দেবে এটা অসম্ভব। তবে সে কোথায় যেতে পারে? এরপর সে জুয়াংকে বলে এই শহরের একটা ম্যাপ নিয়ে আসে। তার মনে পড়ে লিশান একাডেমিতে তাদেরকে রাজধানীর বিভিন্ন জায়গা সম্পর্কে পড়ানো হয়েছিল। রাজধানীতে অনেকগুলো খাল রয়েছে যেগুলো মূলত মাটির নিচ থেকে যায়, এবং অনেক টানেলও রয়েছে। এদের মধ্যেই একটা টানেল একদম জিন্নির বাড়ির নিচ দিয়ে গেছে। এরপর ইয়ালি যখন যাচ্ছিল তখন মিনসি তাকে ফলো করে। ইয়ালি জিজ্ঞেস করে, তুমি আমার পিছু কেন করছো? সে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আমি তোমার কাছে ঋণী, আমাকে ঋণ পরিশোধ করতেই হবে। ইয়ালি বলে, লাগবে না, তুমি আমাকে আর ফলো করো না। এদিকে দেখা যায় জুডিশিয়াল অফিস থেকে সুয়ুকে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে, তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। ইয়াও তার চিকিৎসার ব্যবস্থা করতে বলে। ইয়েলি যখন ঘরে ছিল তখন একজন সেবক তার দরজার সামনে এসে বলে, আজ ম্যাজিস্ট্রেট অফিস থেকে খবর এসেছে রাজকুমার রাতে বাড়িতে আসবে না। ইয়েলি তখন একটা সুযোগ পেয়ে যায়। সে রাতের বেলা জিন্নির প্যালেসের সামনে চলে আসে। এরপর সে বলে, এতক্ষণ ধরে আমাকে ফলো করছো, এবার সামনে আসো। দেখা যায় মিনসি তাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। এরপর তারা দুজন মিলে জিন্নির প্যালেসের ভেতর ঢুকে পড়ে। কিছুক্ষণ সেখানে ভালো করে দেখলে ইয়েলির একটা বেসিনের উপর নজর যায়। সে মিনসিকে এক বালতি পানি আনতে বলে। এরপর সেই পানি বেসিনের উপর ঢাললে সেখানে একটা সিক্রেট টানেলের দরজা খুলে যায়। তারা যখন সেটার ভেতরে নামে তখন একজন লোক তাদেরকে দেখতে পায়। এরপর এরা দুজন সেখান থেকে হাঁটতে হাঁটতে বাইরের রাস্তা পেয়ে যায় আর বাইরে চলে আসে। কিন্তু ওই সময় অনেকগুলো কালো পোশাক পরা লোকেরা তাদের উপর অ্যাটাক করে দেয়। মিনসি সর্বোচ্চ চেষ্টা করছিল নিজেকে আর ইয়েলিকে রক্ষা করার জন্য, তবে এত মানুষের সঙ্গে সে পারে না। একসময় সে মাটিতে পড়ে যায়। হঠাৎ করেই সেখানে মাস্টার জু চলে আসে আর এক এক করে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। অন্যদিকে ইয়াওয়ের কাজ শেষ হয়ে যায়, সে এখন বাড়িতে চলে যাবে। এদিকে ইয়েলি অসুস্থ মিনসিকে শাঞ্চি প্যাভিলিয়ন মানে যেখানে বিন থাকে সেখানে রেখে চলে যাওয়ার সময় জিনকে দেখতে পায়। সে তখন আবার উল্টো হাঁটতে শুরু করে। জিন বলে, মনে হলো যেন আমি ম্যাডামকে দেখলাম। ইয়াও বলে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। এটা শুনে ইয়েলি দৌড়াতে শুরু করে। এদিকে বিন মিনসির চিকিৎসা করে। ইয়াও বাড়িতে এসে সরাসরি ইয়েলির ঘরে আসলে দেখতে পায় সে ঘরেই আছে। এরপর তারা একসঙ্গেই ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন রাজ দরবারে ইয়াও বলতে থাকে, মার্কিউস মুইয়ান শুধু শুধু রাজ্যের অনেক অফিসিয়াল সাধারণ মানুষকে বন্দি করছে, বেশিরভাগই তার পার্সোনাল রাগের উপর সেগুলো করছে। মুইয়াং বলে, একদমই না, তারা সবাই অপরাধী। মহারাজ বলে, ইয়াও, রাজকুমার জিনলির কেস জুডিশিয়াল অফিস দেখছে, তাই আপনি এই কেস থেকে বাইরে থাকবেন। মার্কিউস যেটা করছে তাকে করতে দিন। বাইরে আসলে মুইয়াং ইয়াওকে বলে, আপনি ভেবেছিলেন মহারাজ আমাকে আটকাবে? আপনি ভুলে যাবেন না পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হলো বিদ্রোহ। আপনি ভুলে যাবেন না কিভাবে আপনার বড় ভাই মারা গেছে, কিভাবে 6 মাস আপনি জেলে কাটিয়েছেন।
এই বলে সে চলে যায়। অন্যদিকে বিন বলতে থাকে, তার মানে রাজকুমার জিনলি পালিয়ে গেছে। ইয়েলি বলে, সবচেয়ে বড় সমস্যা হলো ও হয়তো ভয়ঙ্কর কিছু প্ল্যান করছে। তখন সে হাতে একটু ব্যথা পেলে বিন জিজ্ঞেস করে, তোমার হাতে কি হয়েছে? সে বলে, গতকাল ওই মারামারিতে আবারও মাস্টার ঝু এসে আমাকে বাঁচিয়েছিল। তুমি বলো তো, প্রত্যেকবার আমি বিপদে পড়লেই সে চলে আসে। আমার মনে হয় সে রাজধানীতেই আছে। ইয়েলি চলে গেলে বিনের মনে অনেক বড় সন্দেহ হয়ে যায়, কারণ ইয়েলি একবার বলেছিল সুয়াং তার সাথেই আছে। সে এরপর সরাসরি মিনসির কাছে আসে আর জিজ্ঞেস করে, গত রাতে তোমাদের দুজনের সঙ্গে কি আরো কেউ ছিল? মিনসি বলে, না তো। তখন সে কল্পনা করে হঠাৎ করে ইয়েলি তলোয়ার হাতে নিয়ে মুহূর্তের মধ্যে সকল শত্রুদের মেরে ফেলে। মিনসি বলতে থাকে, আমি ভেবেছিলাম ও হয়তো মার্শাল আর্ট জানে না, এখন দেখছি ও তো একজন সোয়ার্ড মাস্টার। বিন আর দেরি না করে নিজের কাপড় চোপড় গুছিয়ে নেয় লিশান একাডেমিতে যাওয়ার জন্য। এরপর রাজমাতা, কনসোর্ট চিন আর তিনলান একসঙ্গে কথা বলছিল। রাজমাতা বলে, তিনলান, আমি তোমাকে ডেকেছি কারণ কিছুদিনের মধ্যেই চাংবেই রাজ্যের রাজকুমারী এখানে আসবে। তুমি চাংবেই রাজ্যের নিয়ম কানুন জানো, তাই রাজকুমারীর জন্য থাকার ব্যবস্থা তুমি করবে। তিনলান বলে, এটা তো সেই রাজকুমারী যে কিনা নিজের রাজ্যের জন্য অনেক কিছু করেছে, এখন তার ছোট ভাইকে সে রাজা বানিয়েছে। রাজমাতা বলে, এখন সে আমাদের রাজ্যে আসছে বিয়ের জন্য। তিনলান অবাক হয়ে বলে, কিন্তু তার তো একবার বিয়ে হয়েছিল। রাজমাতা বলে, তাতে কি হয়েছে? সেটা ভেঙে গেছে। কনসোর্ট চিন বলে, আমার মনে হচ্ছে তিনলানের সঙ্গে একজন মন্ত্রীকে দেওয়া উচিত। আপনি মার্কিউস মুয়াংকে দিতে পারেন। একটু পর রাজমাতা চিনকে বলে, তুমি সব সময় সবকিছুতে মুয়াংকে কেন সাপোর্ট করো? চিন বলে, কারণ আমরা তিনজন অনেক দিন থেকে একসাথে আছি। আগের খারাপ দিনগুলো থেকে ভালো দিন পর্যন্ত সে সবসময় আমাদের সাথে ছিল, আমাদের সকল কাজের সাথী সে। আমার ভয় করে যদি আমরা তাকে বাদ দিই তাহলে হয়তো সে ঝামেলা করতে পারে। রাজমাতা বলে, সে আমার সঙ্গে কাজ করেছে ঠিকই, তবে সে অনেক বেশি লোভী, তাই সবকিছুতেই আমি তাকে রাখতে পারবো না। এরপর ইয়েলি দোকানে ছিল। সে জুয়াংকে বলে, তুমি বলেছিলে তুমি কিছু লোক রাখবে। সে বলে, হ্যাঁ, 4 জন লোক রেখেছি। ইয়েলি দেখতে পায় এদের মধ্যে একজন হলো মিনসি। ইয়েলিকে দেখে মিনসি ভয় পেয়ে যায়। ইয়েলি তাকে বের করে দিতে বলে। মিনসি তখন তাকে বিনের একটা চিঠি দেয়, যেখানে লেখা ছিল, আমি কিছু কাজে যাচ্ছি, কাজ শেষ হলেই আমি ফিরে আসব, এই কয়দিন তুমি সাবধানে থেকো। এদিকে ফ্যাং বলতে থাকে, তোমার হঠাৎ করে কি হলো? আজ তুমি রাজ দরবারে মুয়াং এর বিরুদ্ধে কেন কথা বলছিলে? তোমার কি তোমার বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? তখনই ফ্যাং এর কাছে একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, কিছুদিনের মধ্যেই আমি তোমাদের রাজ্যে আসছি। ফ্যাং এটা দেখে অনেক খুশি হয়ে যায়। ইয়াও বলে, এত খুশি হওয়ার কি আছে? কার চিঠি? ফ্যাং বলে, আমার এক পুরনো বন্ধুর। কয়েক বছর আগে আমি ভেড়ার উল কিনতে চাংবেই রাজ্যে গিয়েছিলাম, সেখানেই আমার তার সঙ্গে দেখা হয়েছে। তার নাম ইউন। দেখা যায় ফ্যাং নিজের গাড়ি নিয়ে যখন আসছিল তখন তার গাড়ি থেমে যায়। ফ্যাং গাড়ি চালাতে পারছিল না, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন একজন এসে তার পানির বোতলটা নিয়ে পানি খেতে শুরু করে। এটাই ছিল ইউন। পানি খাওয়া শেষে সে চলে যেতে থাকলে ফ্যাং বলে, চলো একসঙ্গে যাই। সে বলছিল, আমি তাকে রেখেছিলাম কারণ একা একা গাড়ি নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল। তারা দুজন যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন ইউন বলতে থাকে, তুমি একা একা এত মাল কেন নিচ্ছ? সে বলে, আরে আমি একা নিচ্ছি না, আমার লোকজন সামনে আছে, কিন্তু একটু আগে আমাকে একদল ডাকাতরা ধরে ফেলেছিল। তারা আমার সবকিছু রেখে দিয়েছে, কোনো মতে আমি আমার এই একটা গাড়ি বাঁচাতে পেরেছি। এরপর রাতের বেলা তারা কিছু লোকেদের ক্যাম্পেইনের সামনে আশ্রয় নেয়। ইউন বলতে থাকে, দেখেছো, পরিবার সাথে থাকলে তুমি যেখানেই থাকো না কেন তোমার মনে কোনো দুঃখ থাকবে না। ফ্যাং বলে, তাহলে তুমি বিয়ে করে একটা পরিবার বানিয়ে নিলেই তো পারো। ইউন বলে, আমি কখনোই কারো বউ হব না। পরে সে থেমে বলে, আমি বলতে চাইছি কোনো মেয়ে আমার বউ হবে না। কিন্তু ফ্যাং বুঝে গেছে যে এটা একটা মেয়ে, তবে সে কিছু বলে না। পরদিন আরো কিছু চোরেরা তাদের উল চুরি করতে চাইলে ইউন তাদেরকে অনেক মারে। এরপর সে ফ্যাংকে বলে, আমার খিদা পেয়েছে। ফ্যাং তার জন্য খাবার নিয়ে আসে। পরে ফ্যাং বলতে থাকে, তুমি একা একা কোথায় যাবে? আমাদের সঙ্গে আমাদের রাজ্যে চলো। ইউন বলে, এতদিন আমার খেয়াল রাখার জন্য তোমাকে ধন্যবাদ ভাইয়া, তবে আমার কিছু কাজ এখনো বাকি আছে। চলে যাওয়ার সময় সে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে চিঠি লিখব। বর্তমানে ইয়াও বলে, সে কেন নিজের পরিচয় লুকিয়ে রাখে? ফ্যাং বলে, সে একটা মেয়ে, একা একা চলাফেরা করে, তাই হয়তো নিজেকে ছেলে বলে পরিচয় দেয়। সে আমাকে বলেছিল আমাকে চিঠি লিখবে, আমি বিশ্বাস করিনি, কিন্তু সত্যিই তার চিঠি আসে। গত 2 বছর ধরে আমরা চিঠির মাধ্যমেই কথা বলছি। ইয়াও বলে, তুমি ওকে পছন্দ করো? ফ্যাং বলে, তুমি এসব কি বলছো? তবে এরপর সে চুপ হয়ে যায়। তখন ইয়াও দেখতে পায় ইয়েলি তার দোকানের সামনে বসে একটা কুকুরকে খাবার খাওয়াচ্ছে।
তখনই ঝুয়াং এসে বলে সবকিছু রেডি হয়ে গেছে, ইয়েলি চলো। ইয়াও তাদের পেছনে যাচ্ছিল। ম্যাপ দেখে ইয়েলি একটা বাড়িতে টাকা পয়সা এবং জিনিসপত্র দেয়। মিনসি বলে, তোমরা এনাদের কাছে ঋণী? মিনসি ঝুয়াংকে বলে, এত মানুষ আপনাদের কাছে কিভাবে টাকা পায়? ঝুয়াং বলে, যুদ্ধের সময় হঠাৎ করে লিশান একাডেমি থেকে অনেক ছাত্রদের পাঠানো হয়, তবে রাজ সেনারা তাদেরকে পুড়িয়ে মেরে ফেলে। ওই সময় ওই সব পরিবার যখন তাদের ছেলে মেয়েদের বডি যায়, তখন তারা বলে দেয় একটা বডির পেছনে 2000 টাকা দিতে হবে। তারা সবাই ছিল গরিব মানুষের সন্তান, এত টাকা পরিবার কোথায় পাবে? যখন রাজ্যের অন্যান্য লোকেরা এই বিষয় জানতে পারে, তখন অনেক লোকই নিজেদের টাকা পয়সা দিয়ে ওই সব পরিবারকে সাহায্য করেছিল। মূলত যারা ওই সময় সাহায্য করেছিল, আমরা তাদেরকেই এখন ঋণ পরিশোধ হিসেবে টাকা এবং জিনিসপত্র ফিরিয়ে দিচ্ছি। এভাবেই এক এক করে প্রত্যেকজনকে টাকা পয়সা এবং জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। মিনসি ইয়েলির মাথায় হাত দিতে চাইলে ইয়েলি দেখে ফেলে। সে বলে, তোমার মাথায় একটা পাতা পড়ে আছে। ইয়েলি নিজেই তখন সেটা ফেলে দেয়। মিনসি তার জেড পেন্ডেন্ট ফিরিয়ে দিয়ে বলে, তুমি এগুলো নিয়ে নাও। ইয়েলির তখন তার বাবার ব্যবহার মনে পড়ে যায়। সে একটা নিয়ে আরেকটা ফেলে দিতে বলে, তবে মিনসি সেটা নিজের কাছে রেখে দেয়। এরপর ইয়েলি বলতে থাকে, এটাই শেষ বাড়ি। তারা সেখানে গেলে দেখা যায় এটা ছিল ঝ্যাং। সে বলে, ম্যাডাম আপনি হঠাৎ আমার বাড়িতে? ভেতরে আসুন। কিন্তু ইয়েলি বলে, আজ আমি লিশান একাডেমির ছাত্র হিসেবে এসেছি। ওই বছর আপনি লিশান একাডেমিকে সাহায্য করতে নিজের বাপ দাদার বাড়ি, এমনকি নিজের একমাত্র শীতের জামাটাও বিক্রি করে দিয়েছিলেন। লিশান একাডেমির হয়ে কথা বলায় আপনাকে বন্দী করা হয় এবং 8 বছর আপনি জেল খেটেছেন। আপনার ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না, তাই আপনি যেটা হারিয়েছিলেন আমি শুধু আপনাকে সেটা ফিরিয়ে দিতে যাচ্ছি। দেখা যায় সেখানে বাড়ির দলিল এবং একটা শীতের জামাও ছিল। আর আড়াল থেকে এই সবকিছুই ইয়াও দেখছিল। রাজ দরবারে মুয়াং বলে, চাংবেই রাজ্যের রাজকুমারী লিঙ্গুন আসছে। তাকে রিসিভ করার জন্য আমাদের একজন নোবেল লোক প্রয়োজন। আমার মনে হয় রাজকুমার ইয়াও এই কাজের জন্য একদম পারফেক্ট। রাজমাতা ইয়াওকেই এই দায়িত্ব দিয়ে দেয়। এরপর ইয়েলি ইয়াওয়ের পা দেখে বলে, তুমি গতকাল নিশ্চয়ই অনেক হেঁটেছো, তাই না? তুমি কি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে চাইছো? বুঝতে পারছো এতে তোমার ক্ষতি হচ্ছে? ইয়াও বলে, ঠিক আছে, আমি আর এমন করব না। রাতের বেলা যখন তারা একসঙ্গে ঘুমাতে যায়, তখন ইয়াও বলে, তুমি কি একটা কুকুর পালতে চাও? সে বলে না। ইয়াও বলে, বেড়াল? ইয়েলি বলে, তাও না। ইয়েলি বলে, ছোটবেলায় আমার একটা পাখি ছিল, যার কাছ থেকে কিনেছিলাম। সে বলেছিল বড় হলে এই পাখিটা মানুষের মতো কথা বলবে। তবে একদিন পাখিটা চলে যায়। আমার মা ভেবেছিল আমি অনেক কষ্ট পাবো, তাই সে নতুন একটা কিনে খাঁচায় রেখে দেয়। সে ভেবেছিল আমি বুঝতে পারবো না, তবে আমি বুঝতে পেরেছিলাম এটা সে নয়। তাই আমি কোনো কিছু আর নিজের কাছে রাখতে চাই না, কারণ তারা চলে গেলে নিজেদেরই কষ্ট হয়। ইয়াও বলে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সে তাকে কিস করতে চাইলে ইয়েলি বলে, তুমি আজ একটুও পা নাড়াচাড়া করবে না। সে তাকে সরিয়ে দেয়। পরদিন সকালবেলা ইয়াও মন্ত্রীদের এবং অন্যান্য লোকেদের নিয়ে চাংবেইয়ের রাজকুমারীর জন্য অপেক্ষা করছিল। অনেক সময় হয়ে যায়, তবে তারা এখনো আসে না। একটু পর সেখানে তিনলান আসে। সে বলে, আপনারা এত সকালে কেন এসেছেন? রাজকুমারীর তো দুপুরে আসার কথা। এটা শুনে ইয়াও বুঝতে পারে মার্কিউস মুয়ান ইচ্ছে করে তাদেরকে ভুল সময় বলেছে। এর মধ্যেই চাংবেই রাজ্য থেকে লোকজন চলে আসে। ইয়াও এর চাংবেইয়ের জেনারেলকে দেখেই মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এই লোকটাই ওই বছর যুদ্ধে তার পায়ে আঘাত করেছিল। এই জেনারেলের নাম লেই। সে বলে, এত বছর হয়ে গেছে, এখনো আপনার পা ঠিক হয়নি? ইয়াও বলে, না, ঠিক হয়নি, তবে আমার কোনো আফসোস নেই। তখন দেখানো হয় আসলে সে লেইয়ের বাবাকে মেরে ফেলেছিল। এরপর তারা ভেতরে যেতে চাইলে ইয়াও বলে, রাজকুমারী এভাবে যেতে পারবে না, কারণ তার গাড়িতে 12টা জেড লাগানো রয়েছে। আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী জেড লাগানো গাড়িতে একমাত্র মহারাজ যাওয়া আসা করে। লেই কিছু বলতে চাইলে রাজকুমারী তাকে ডাক দিয়ে ঝামেলা করতে না করে। এরপর তারা ওই জেটগুলো খুলে ফেলে। পরে গাড়ি নিয়ে ভেতরে যেতে থাকে। এদিকে আমরা ফ্যাংকে দেখি যে একটা গাছকে বলছিল, আমি তোমাকে চাংবেই থেকে নিয়ে এসেছি। আমি তো তোমার অনেক যত্ন করি, তোমাকে পানি কম দেই, কারণ তোমার তো মরুভূমিতে থাকার অভ্যাস। এখন তো তোমার ফুল ফোটা উচিত, তাই না? তখনই সে শুনতে পায় চাংবেইয়ের রাজকুমারী যাচ্ছে। তার ঠিক নিচেই আমরা ইউংকে দেখি, যে ফ্যাং এর সঙ্গে দেখা করতে মিংইউ টাওয়ারে এসেছে। ফ্যাং তাকে তার সবচেয়ে ভালো ওয়াইনটা দেয়। ইউনও তার জন্য একটা ওয়াইন নিয়ে এসেছে, যেটার খুব ঝাঁজ ছিল। ফ্যাং বলে, তুমি চিঠিতে যে গাছটার কথা লিখেছিলে, আমি সেই গাছটা নিয়ে এসেছি। এখন এটার ফুল ফোটার সময় হয়ে গেছে, তুমি যাওয়ার সময় এটা নিয়ে যেতে পারবে। এভাবেই তারা গল্প করে যাচ্ছিল।
এদিকে তিনলান রাজকুমারী লিমুনকে অনেক কিছু বলে যাচ্ছিল, তবে সে একটা উত্তরও দেয় না। এতে ইয়াওয়ের কিছু সন্দেহ হয়। লেই বলে, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আপনারা এবার আসতে পারেন। তারা চলে গেলে লেইয়ের কিছু লোকেরা এসে বলে, আমরা এখনো রাজকুমারীকে পাইনি। এরপর এই মেয়েটা নিজের চেহারা দেখায়। এর নাম হলো জুদি। সে কে, তার পরিচয় কি, এই বিষয়ে আমরা একটু পরে জানতে পারবো। রাতের বেলা লিঙ্গুন তার লোকেদের কাছে ফিরে আসে। পরদিন সকালে যখন সে তৈরি হচ্ছিল, তখন সে জুদিকে বলে, শুনলাম গতকাল নাকি তুমি আমার গাড়ি থেকে জেট খুলে ফেলেছিলে। জুদি বলে, রাজকুমারী আপনি ছিলেন না, যদি কোনো ঝামেলা হয়, তাই আমি তাদের কথাই মেনে নিয়েছি। লিঙ্গুন বলে, আমি ভাবলাম তুমি তোমার পুরনো প্রেমিককে দেখে গলে পড়লে নাকি। জুদি বলে, আমার আর রাজকুমার ইয়াওয়ের ছোটবেলায় বিয়ে ঠিক ছিল। আমার বাবা ইস্টার্ন প্যালেসের হয়ে কাজ করত, তবে ওই প্যালেস শেষ করে দেওয়ার পর আমার বাবাকে মেরে ফেলা হয়, আমাদেরকে নির্বাসনে দেওয়া হয়। আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি বেঁচে আছি। লিঙ্গুন বলে, রাজকুমার ইয়াও এখন বিয়ে করেছে, তার স্ট্যাটাস এখন তোমার থেকে অনেক উপরে। তুমি যদি এখনো তার প্রতি কোনো ফিলিংস রেখে থাকো, তাহলে সেটা তোমাকেই কষ্ট দেবে। যদি বলে, আমি বুঝতে পেরেছি। এরপর রাজপ্রাসাদের বাইরে সকল অতিথিরা আসছিল। ইয়াও আর ইয়েলি সকল মেহমানদের আমন্ত্রণ জানাচ্ছিল। ইয়েলি বলে, আজ বেশিরভাগ মেহমানরাই অল্প বয়সী তরুণ, মনে হচ্ছে পাত্র নির্বাচনের আয়োজন করা হয়েছে। ইয়াও বলে, তুমি ঠিক ধরেছ, রাজকুমারী আমাদের রাজ্যে এসেছে মূলত বিয়ের জন্যই, আর এই জন্যই সকল যুবকরা এই অনুষ্ঠানে এসেছে। রাজকুমারী যদি তাদের কাউকে পছন্দ করে ফেলে, তাহলে তাদের ভাগ্য খুলে যাবে। ইয়েলি বলে, আহারে, আপনার কপাল তো তাহলে খুব খারাপ, আপনি আগেই বিয়ে করে ফেলেছেন। ইয়াও বলে, এত ভালো মানুষ রেখে আমার মতো পঙ্গুকে তোমার মতো বোকা মেয়েই বিয়ে করবে। এদিকে মুইয়ান তার ছেলে তিয়ানকে নিয়ে যখন যাচ্ছিল, তখন কনসোর্ট চিন আর তিনলানের সঙ্গে তাদের দেখা হয়। তিনলান চ্যাংয়ের দিকে একবার তাকায়। মুইয়াং বলে, তিনলান ম্যাডাম, আপনার নতুন লেখা বইটা আমি পড়েছি, খুবই সুন্দর হয়েছে। যেই ছেলে আপনাকে বিয়ে করবে তার ভাগ্য ঘুরে যাবে। এরপর তিয়ানের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। পরে তারা অনুষ্ঠানে চলে যায়। লিঙ্গুন মহারাজ এবং রাজমাতাকে সম্মান জানিয়ে নিজের জায়গায় বসে। ইয়েলি ইয়াওকে বলে, তুমি কি ওই মেয়েটাকে চেনো? আসার পর থেকে তুমি বারবার ওকে দেখে যাচ্ছ। ইয়াও বলে, গতকাল যখন আমি রাজকুমারীকে আনতে গিয়েছিলাম, তখন তার গাড়িতে রাজকুমারী ছিল না, তার সাথে ওই দাসীটা ছিল। লিঙ্গুন রাজ্যের ব্যাপারে কথা বলতে থাকলে হানলিন একাডেমির একজন শিক্ষক বলে, এই রাজকুমারী একটা ভণ্ড। লিঙ্গুন বলে, আপনি কি বললেন? আমি শুনতে পাইনি। সে তখন কাছে এসে বলে, আমি বলেছি আপনি একটা ভণ্ড। আপনার বাবা অসুস্থ থাকার সময় আপনি ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। সবাই জানে আপনার ভাই আসলে রাজা, তবে সবাই এটাও জানে যে সত্যিকার ক্ষমতা আসলে আপনার হাতেই আছে। একটা মেয়ে হয়ে আপনি এরকম কাজ করছেন। লিঙ্গুন বলে, আপনি কি মেয়েদেরকে ছোট করে বলছেন? তিনলান এই রাজ্যের একজন বিখ্যাত লেখিকা। রাজকুমার ইয়াওয়ের স্ত্রী বিখ্যাত লিশান একাডেমির ছাত্রী। রাজমাতা সে নিজেও একজন নারী। আপনি কি এদের সবাইকে অপমান করতে চাইছেন? ওই লোক তখন মাটিতে বসে ক্ষমা চাইতে শুরু করে। রাজমাতা তাকে চলে যেতে বলে। এরপর রাজমাতা ইয়েলিকে বলে, ওই শিক্ষকের কথাটার ব্যাপারে তুমি কি বলতে চাও? সে কি ঠিক বলেছে না ভুল বলেছে? ইয়েলি বলে, সে প্রচন্ড বেয়াদবি করেছে। সে কখনোই চাংবেই রাজ্যে যায়নি, তাহলে সে জানলো কি করে চাংবেইয়ের নিয়ম কি, সেখানকার পরিস্থিতি কি? কোনো কিছু না জেনেই একজনকে দোষ দেয়া কোনো ভালো কাজ নয়। রাজকুমারী, আপনি তার কথা মনে নেবেন না। মহারাজ এবং রাজমাতা আপনাকে মন থেকে আমন্ত্রণ জানানোর জন্যই আজ এত বড় আয়োজন করেছে। রাজমাতা তার কথাতে খুশি হয় আর তাকে গিয়ে বসতে বলে। এরপর জ্যোতিষবিদ্যার একজন লোক ডালিম খেতে পারছিল না। ইয়েলি তাকে দেখায় যে এটা কিভাবে খেতে হয়। ইয়েলি বলে, আপনি একজন জ্যোতিষী তাই না? আমার জ্যোতিষবিদ্যা অনেক ভালো লাগে, আমি না হয় একদিন আপনার সঙ্গে এসে কথা বলবো। ওই লোক রাজি হয়ে যায়। তিনলান বলে তার শরীরটা ভালো লাগছে না, তাই সে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে একটু বাইরে যেতে চায়। এরপরেই জেনারেল লেই উঠে বলতে থাকে, আমাদের রাজ্যে ওয়েলকাম পার্টি হয় ফাইটের মাধ্যমে। রাজমাতা তখন একটা ফাইটের আয়োজন করতে বলে। বাইরে এসে তিনলান চ্যাংকে ডাক দেয়। সে বলে, মুইয়ান তোমাকে কত টাকা দেয়? আমি তোমাকে 10 গুণ টাকা দেব, তুমি আমার সঙ্গে থাকো। মুইয়ান অনেক অন্যায় কাজের সঙ্গে জড়িত, সে বেশি দিন টিকতে পারবে না, তখন তোমার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি আমার সাথে থাকো, আমি তোমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারবো। মুইয়ানের থেকে আমার কথার ওজন বেশি। চ্যাং চলে যেতে থাকলে তিনলান বলে, আমি তোমাকে ভালোর জন্যই বললাম। চ্যাং তখন তার দেয়া রুমালটা সেখানে রেখে চলে যায়। এদিকে একজন লোক দৌড়াতে দৌড়াতে ইয়াওয়ের অফিসে এসে পড়ে। সে ঝ্যাংকে একটা সিক্রেট চিঠি দেয়, যেটা মূলত হুয়াইশি শহর থেকে এসেছে। অন্যদিকে লেই বলতে থাকে, দেখি এই রাজ্যের কোন সাহসী লোক আছে যে আমার সঙ্গে ফাইট করতে চায়। একজন লোক এগিয়ে আসে।
তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। একজন ইউনুক ইয়াওকে খবর দেয় বাইরে একজন লোক তার সঙ্গে দেখা করতে এসেছে। ইয়াও বাইরে আসলে ঝ্যাং ওই সিক্রেট চিঠি দেখায়, যেখানে লেখা আছে মার্কিউস মুইয়ান মূলত চাংবেই রাজ্যের সঙ্গে জড়িয়ে আছে। ইয়াও ভেতরে যাবে, তখন একজন ইউনুক এসে বলে মহারাজ আপনাকে পাশের একটা ঘরে ডেকেছে। এদিকে লেইয়ের কাছে ওই লোক হেরে যায়। তখন অন্য একজন তার সঙ্গে ফাইট করতে যায়। এর মধ্যে চ্যাং এসে মুইয়ানকে বলে রাজকুমার ইয়াও আমাদের সিক্রেট মিশন জেনে গেছে। তারা তখনই বেরিয়ে পড়ে। ওই ইউনুক ইয়াওকে পাশের ঘরে নিয়ে আসে। একটু পর ইয়াও বলে আমি তো এসেছি, এখন কেন লুকিয়ে আছো? তখনই অনেকগুলো লোক বেরিয়ে আসে। ইয়াও বলে রাজপ্রাসাদে রাজকুমারকে মারতে এসেছো, তোমাদের বাঁচার কোনো ইচ্ছা নেই নাকি? সে তাদের সঙ্গে ফাইট শুরু করে। তার হুইল চেয়ারটা ভেঙে যায়। তাকে দাঁড়াতে দেখে ওই সকল লোকেরা সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে লেই এই লোককেও হারিয়ে দেয়। সে হেসে বলতে থাকে দাচু রাজ্যের লোকেরা এত দুর্বল কেন? একটা লোকও নেই আমার সমান। সে এরপর লিংইউনের কাছে গিয়ে বলতে থাকে রাজকুমারী, কম্পিটিশনের বিজয়ী হিসেবে আপনি একটা পুরস্কারের ঘোষণা করুন, নয়তো কেউ আমার সঙ্গে ফাইট করবে না। লিংইউন বলে যে জিতবে তাকে চাংবেই রাজ্য থেকে 200 ঘোড়া উপহার দেওয়া হবে। রাজমাতা বলে যে জিতবে আমিও তাকে 1000 তলোয়ার উপহার দিতে চাই। লেই বলে আমি তলোয়ার চাই না, আমি একটা বল্লম চাই, যেটা রাজকুমার ইয়াওয়ের বাড়িতে রয়েছে। ওই বছর সেই বল্লমটা দিয়েই সে আমার বাবাকে মেরেছিল। মহারাজ বলে রাজকুমার ইয়াও বাইরে গেছে, আপনি বরং অন্য কোনো উপহার নিন। সে বলে সে নেই তো কি হয়েছে, তার স্ত্রী তো আছে। রাজকুমার ইয়াও এখন পঙ্গু, সে বল্লম দিয়ে কি করবে? সেটা আমাকে দিয়ে দিলেই তো হয়। আর তাছাড়া আমি এমনি এমনি তো নিচ্ছি না, কেউ আমার সঙ্গে ফাইটেই পারছে না। তিয়ান রেগে তার সঙ্গে ফাইট করতে চায়, তবে তার বাবা তাকে না করে। ইয়েলি এসে বলে বল্লম আপনাকে দেওয়াই যায়, তবে আপনি কি বল্লম পাওয়ার যোগ্য? লেই বলে আপনার কথার মানে কি? সে বলে আমি তাহলে আপনাকে বুঝিয়ে বলছি। ওই বল্লমটা আগের মহারাজ দিয়েছিল, তার গায়ে লেখা আছে সাহসী এবং লয়ালিটি। আপনি যে সাহসী সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনি কি লয়াল? আপনার মতো একজন লোক যে কিনা এই পর্যন্ত 4 জন মালিক বদলেছে, সে আর যাই হোক লয়াল হতে পারে না। লেই রেগে তার গায়ে আঘাত করতে চায়, তবে তখন ইয়াও একটা বল্লম নিয়ে এসে তাকে আঘাত করে। তাকে দাঁড়াতে দেখে সবাই অবাক হয়ে যায়। ইয়াও বলে তোর ফাইট ভালো লাগে তাই তো, ঠিক আছে আমি তোর সঙ্গে ফাইট করছি। তুই বল্লম চাইছিস, দেখি সেটা নেওয়ার যোগ্যতা তোর আছে কিনা। এরপরেই তাদের মধ্যে চরম পর্যায়ে ফাইট শুরু হয়ে যায়। তারা দুজনেই মনে করছিল তারা যুদ্ধের ময়দানে আছে। এই প্রথম আমরা সামনাসামনি ইয়াওকে অস্ত্র হাতে ফাইট করতে দেখি, যেটা দেখতে মারাত্মক লেভেলের ছিল। লেই তার সঙ্গে পেরে ওঠে না। লিংইউন নিজেদের হার স্বীকার করে নেয়। রাজমাতা বলে আপনি এখন দাঁড়াতে পারছেন? ইয়াও বলে আমি ইচ্ছে করে লুকাইনি, আমার পা বেশি দিন হয়েছে ঠিক হয়নি, তবে এখনো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আজ বাধ্য হয়ে আমাকে দাঁড়াতেই হয়েছে। আমি এখানে আরো একটা রিপোর্ট করতে এসেছি। এই কথা শুনে মুইয়াং ভয় পেয়ে যায়। একটু পরেই দেখা যায় রাজ সেনারা একটু আগে ইয়াওকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আসে এবং ওই সকল লোকেদের বডি পায়। এরপরেই হ্যাংওয়ান নামে একজন কমিশনারকে ডেকে আনা হয়। মূলত তার নামেই চিঠিগুলো ছিল, আর সে মুইয়াং এর আন্ডারে কাজ করত। রাজমাতা তাকে নিয়ে বন্দি করতে বলে। একটু পর ডিউক হুয়া আসে। সে পুরো বিষয়টা জানতে চাইলে ইয়াও বলে হ্যাংওয়ান সরাসরি চাংবেইয়ের কিছু লোকের কাছে আমাদের রাজ্যের অস্ত্র বানানোর সিক্রেট ফর্মুলাগুলো বলে দিয়েছে। মন্ত্রী পেই মার্কিউস মুইয়ানকে বলে আপনি এই বিষয়ে কি বলবেন? মুইয়ান বলে এভাবে জিজ্ঞেস না করে সরাসরি জিজ্ঞেস করলেই তো পারেন যে আমি এর সঙ্গে জড়িত আছি কিনা। সে বলে রাজমাতা মহারাজ, হ্যাংওয়ান একজন 7 র্যাঙ্কের অফিসিয়াল। আমি তো ভালো জেনে তাকে চাকরি দিয়েছিলাম। কে জানে যে সে শত্রুদের সঙ্গে মিলে যাবে? অস্ত্রের কারবারই সে কেন করতে চাইছে? সে কি বিদ্রোহ করতে চাইছে নাকি? কিন্তু তার মতো এত ছোট একজন অফিসিয়াল এত বড় সাহস কোথায় পাবে? মন্ত্রী পেই বলে তার সাহস না হলেও অন্য কারো তো সাহস আছে। মুইয়ান বলে আপনি কি আবারও আমার কথা বলছেন? অন্যদিকে তিয়ান চিনকে জিজ্ঞেস করে বাবা এখনো কেন বের হচ্ছে না? চিন বলে তুমি তোমার বাবার চিন্তা বাদ দিয়ে রাজধানী ছেড়ে তোমার মায়ের কাছে ফিরে যাও। চ্যাং এই কথা শুনে অনেক টেনশনে পড়ে যায়। এরপর ডিউক হুয়া ইয়াওকে বলে তুমি সুস্থ হয়ে গেছো দেখে অনেক ভালো লাগছে। ইয়াও বলে আমি এখনো পুরোপুরি সুস্থ না, বেশিক্ষণ দাঁড়িয়ে বা হাঁটতে পারি না। যেটুকু হয়েছে আমার স্ত্রীর কারণে হয়েছে। ডিউক হুয়া বলে আজ তুমি রাজ্যের সম্মানের জন্য লড়েছো, বাড়িতে গিয়ে ভালো করে বিশ্রাম করো। তখনই ইয়েলি সেখানে আসলে ডিউক হুয়া বলে এটা ইয়েলি, তুমি এত বড় হয়ে গেছো, তোমার নানা এখন কেমন আছে? ইয়েলি বলে সে খুব ভালো আছে।
ডিউখুয়া বলে, তোমার নানা যদি চায় আমি রাজমাতা এবং মহারাজকে বলে আবার লিশান একাডেমি খুলতে পারি। ইয়ালি বলে, নানা বলেছে সে এভাবেই ভালো আছে, এখন আর সে বাইরের দুনিয়ার সঙ্গে জড়াতে চায় না। ডিউখুয়া বলে, হ্যাঁ আমি তাকে চিনি, সে শান্তি পছন্দ করে। তোমাদের দুজনকে একসঙ্গে খুশি দেখে আমার খুব ভালো লাগছে। এরপর সে চলে যায়। ইয়াও ইয়েলিকে বলে, তুমি একা চলে যাও, আমার অফিসে কিছু কাজ আছে। এরপর লিঙ্গুনকে ওইসব সিক্রেট চিঠি দেখানো হলে সে বলে, এসব বিষয়ে আমি কিছুই জানি না, আপনারা তদন্ত করুন, আমি আপনাদের সাথে আছি। রাজমাতা বলে, আমি আপনাকে বিশ্বাস করি, আমি তো আপনাকে আমাদের রাজ্যের বউ বানাতে চাইছি। লিঙ্গুন বলে, আপনাদের রাজ্যের একজন ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে, সে কোনো নোবেল পরিবারের ছেলে নয়, তবে সে খুব ভালো। একদিন সময় করে আমি তাকে আপনাদের সঙ্গে দেখা করাতে নিয়ে আসব। এরপর লিঙ্গুনকে লেই বলে, এই কেস অনেক বেশি জটিল, 1 বছর আগে থেকেই এগুলো শুরু হয়েছে। হুয়াইশি শহরের গভর্নর প্রথমে এই বিষয়ে জানতে পেরেছিল, এরপর হঠাৎ করেই তাকে মেরে ফেলা হয়, এখন আবারও এগুলো নাড়া দিয়ে উঠেছে। লিঙ্গুন বলে, মূলত কেউ আমাদেরকে টার্গেট করছে, আমার ভাই মাত্র সিংহাসনে বসেছে, আমি মাত্র এই রাজ্যে আসলাম, এর মধ্যেই এই কেস আবার উঠলো কি করে? তখনই সে বাইরের শব্দ শুনতে পেয়ে বাইরে গেলে দেখতে পায় সেখানে জুদি দাঁড়িয়ে আছে। জুদি বলে, কিছুক্ষণের মধ্যেই রাজকুমার ইয়াও আর তিনলান ম্যাডাম আপনার সঙ্গে কথা বলতে আসবে। লিঙ্গুন বলে, তোমাকে আমি কতদিন বলেছি, কোনো দরকার না থাকলে তুমি আমার কাছে আসবে না। যদি ক্ষমা চাইতে শুরু করলে লিঙ্গুন তাকে 4 ঘন্টা হাঁটু গেড়ে বসে থাকতে বলে। যদি সেভাবেই বসেছিল। একটু পর সেখানে ইয়াও আর তিনলান আসে। তারা লিঙ্গুনের সঙ্গে এই কেসের ব্যাপারে কিছু কথা বলে। ইয়াও চলে যাওয়ার সময় জুদিকে বলে, রাজকুমারী তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি এবার উঠতে পারো। এরপর সে বাইরে গেলে দেখতে পায় ইয়েলি তাকে নিতে এসেছে। তখন জুদি এসে ইয়াওকে বলে, আপনি আমাকে চিনতে পেরেছেন তাই না? ইয়াও বলে, তুমি কবে থেকে কাজ করছো? সে বলে, অনেক বছর হয়ে গেছে। ওই বছর নির্বাসনে দেওয়ার পর অসুস্থতায় মা মারা যায়, আমার বোনও বাঁচেনি, ভাগ্যক্রমে রাজকুমারীর সঙ্গে আমার দেখা হয়, তাই আমি তার কাছে আছি। আমি শুনেছিলাম আপনি পায়ে অনেক আঘাত পেয়েছেন, আপনি দাঁড়াতে পারেন না, তবে এখন আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে। ইয়াও বলে, আমার স্ত্রী আমাকে সুস্থ করেছে। এরপর সে ইয়েলিকে নিয়ে চলে যায়। রাতের বেলা জুদি রাস্তা দিয়ে হাঁটছিল, সে একটু অসুস্থ ছিল। হঠাৎ তার এক লোকের সঙ্গে ধাক্কা লাগে, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই সময় ইয়াও এর বড় ভাবি রাস্তা দিয়ে যাচ্ছিল, সে জুদিকে দেখে চিনতে পারে, সে তাকে বাড়িতে নিয়ে আসে। একটু পর জুদির জ্ঞান ফিরলে রেন তাকে দেখে অনেক খুশি হয়। এরপর সে বাইরে এসে ইয়েলিকে বলে, ও আমার অনেক পুরনো বন্ধু, আজ বাবার বাড়ি থেকে আসার সময় আমি ওকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। ও বলল ওকে নাকি কিছু লোকেরা বুলি করতে চাইছিল, অনেক কষ্টে ও সেখান থেকে বেঁচে এসেছে। ডাক্তারও বলেছে ওর গায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে, ও অনেক বেশি অসুস্থ, আমি চাই কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে, তুমি কি রাজি আছো? ইয়েলি বলে, যেহেতু সে আপনার বন্ধু তাহলে সে বাড়িতে থাকতেই পারে। এরপর সে নিজের ঘরে চলে আসে। ইয়াও কিছু বলতে চাইলে ইয়েলি উঠে একটা খাবার নিয়ে আসে। ইয়াও বলে, তুমি কি করছো? ইয়েলি বলে, এই হলুদ রঙের ফলটা আমার পছন্দ না, তাই এটাকে আলাদা করছি। ইয়াও বলে, ওর নাম জুদি, ও ইস্টার্ন প্যালেসের চিফ গার্ডের মেয়ে, ছোটবেলায় ওর সঙ্গে আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু তখন ও আর আমি দুজনেই অনেক ছোট ছিলাম, আমি সত্যিই প্রথমে ওকে চিনতে পারিনি। পরে ইস্টার্ন প্যালেস ধ্বংস হয়ে যায়, ওর পুরো পরিবারকে নির্বাসনে দেওয়া হয়, এখন ওর কেউই বেঁচে নেই, শুধুমাত্র ও রাজকুমারী লিঙ্গনের দাসী হিসেবে আছে। আমার ভাবির বাবার বাড়ি আর ওর বাবার বাড়ি কাছাকাছি, তাই ভাবি ওকে ছোটবেলা থেকেই চেনে। ইয়েলি সেই হলুদ ফলগুলো তাকে দিয়ে বলে, তাহলে এগুলো তুমি জুদিকে দিয়ে আসো। মানে সে স্পষ্ট জানিয়ে দিয়েছে জুদিকে তার পছন্দ না, সাধারণভাবেই কোনো মেয়েরই এটা পছন্দ হবে না। অন্যদিকে আমরা বিনকে দেখি, যে লিশান পর্বতে এসেছে। সে দেখতে পায় সামনে অনেক গার্ড রয়েছে। ব্যাকগ্রাউন্ডে ইয়েলির কণ্ঠে আমাদেরকে শোনানো হয় লিশান একাডেমি সিল রয়েছে, তাই একটা কাকপক্ষীও এর সামনে দিয়ে ভেতরে প্রবেশ করতে বা ভেতর থেকে বের হতে পারে না। এরপর বিন লিশান একাডেমির পেছনে যায়, যেখানে অনেক বড় বড় পাহাড় ছিল। ইয়েলির কণ্ঠে আমাদেরকে বলা হয় লিশান একাডেমির পেছনে অনেক বড় উঁচু পাহাড় রয়েছে, সেখান থেকে কোনো মানুষ সহজে উঠতে পারবে না, তাই সেখানে কোনো গার্ড থাকে না। বিন সেই পাহাড় বেয়েই উঠতে শুরু করে। বিন যখন ভেতরে যায় তখন তার মাথা ঘুরে যায়, কারণ সেখানে কেউই ছিল না, সবকিছু ময়লা আবর্জনায় ভরা ছিল। তার হাত থেকে তলোয়ার পড়ে যায়, এখানে সিন কাট হয়ে যায়। এদিকে ইং জিনলির জিনিসপত্র বোঝাচ্ছিল, তখন সেখানে একটা বক্সে ইয়েলির অনেকগুলো চিঠি পায়, যেগুলো সে লিশান একাডেমিতে থাকা অবস্থায় জিনলিকে পাঠিয়েছিল। জিনলি সেগুলোকে খুব যত্ন করে রেখে দিয়েছে। ইয়েলি যখন দোকানে ছিল তখন ইং এর দাসী
সেই চিঠিগুলো ইয়েলিকে দিয়ে যায়। এরপর ইয়াও বাড়িতে আসলে জুদি তার কাছে আসে। এরপর তারা দুজন আলাদা কথা বলতে আসে। জুদি বলে, আমার মনে আছে এখানে আগে 2টা গাছ ছিল, এখন একটা কেন? ইয়াও বলে, মনে নেই, হয়তো মরে গেছে। জুদি বলে, শেষ কথা হলো কোনো কিছুই চিরদিন থাকে না। আমি একটু অসুস্থ হয়ে গেছি, তবে আমার এখন যে পরিচয় তাতে আমার আপনার সঙ্গে দেখা করা ঠিক না। গতকাল আমি আপনার স্ত্রীকে দেখেছি, সে দেখতে খুবই সুন্দর। এরপর হঠাৎ করে সে কান্না করতে শুরু করে, পরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়েলি ওই চিঠিগুলোকে দেখছিল। তখন ইয়াও সেখানে চলে আসলে ইয়েলি চিঠিগুলো বক্সের ভেতর রেখে দেয়। এরপর ইয়াও জেলখানায় এসে হ্যাংওয়ানকে জিজ্ঞেস করে, এতদিন হয়ে গেছে, এখনো কি আপনি কোনো কিছু স্বীকার করবেন না? হ্যাংওয়ান বলে, এগুলো মিথ্যা অপবাদ। ইয়াও বলে, দেখি আপনি কয়দিন স্বীকার না করে থাকতে পারেন। এরপর সে চলে যায়। হ্যাংওয়ান চিৎকার করে মুইয়ানকে ডাকছিল। অন্যদিকে চ্যাং মুইয়ানকে বলে, আমারই অন্যায় হয়েছে, আমি বুঝতেই পারিনি রাজকুমার ইয়াও যে এখন সুস্থ হয়ে গেছে। মুইয়ান তাকে ধমক দিয়ে বলে, এখন এসব বলে কি লাভ? এরপর সে তার কাছে এসে তাকে ওঠায়। পরে বলে, আমি তোমাকে দোষ দিচ্ছি না, ইয়াও অনেক বেশি চালাক। আমি ওর কাছে হেরে যাই তাহলে তুমি কিভাবে পারবে? তবে এখন সমস্যা হলো, হ্যাংওয়ান যদি মুখ খোলে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। তোমাকে তাকে শেষ করে দিতে হবে। চ্যাং অবাক হয়ে বলে, কিন্তু সেখানে তো অনেক গার্ড রয়েছে। তার বাবা বলে, আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমি সকল ব্যবস্থা করে রেখেছি। এই কাজটা হয়ে গেলেই তুমি ইয়নচেন শহরে চলে যাবে। সেখানে আমি তোমার জন্য বাড়ি, ঘর, টাকা পয়সা সবকিছুর ব্যবস্থা করেছি। পরে 2-3 মাস কেটে গেলে আমি তোমাকে রাজধানীতে এনে আমার দত্তক ছেলে পরিচয় দেব। তুমি আমার রক্তের ছেলে, কিন্তু সেই পরিচয় তো আমি দিতে পারবো না, তবে আমার ছেলের পরিচয় আমি তোমাকে দেব। চ্যাং বলে, ধন্যবাদ মার্কিউস। সে বলে, এখনো মার্কিউস বলে ডাকছো? চ্যাং চুপ করে থাকে। মুইয়ান বলে, তুমি যাও, মনে রাখবে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। চ্যাং বেরিয়ে গেলে মুইয়ান তার একজন লোককে ডাকে আর বলে, ও যদি ফেল করে তাহলে ওকেও শেষ করে দেবে। এই কথা আবার তিয়ান শুনতে পায়। তিয়ান তার বাবাকে বলে, আপনি এইমাত্র কি বলছিলেন? চ্যাংকে আপনি মেরে ফেলতে চান? কিন্তু সে তো আপনার ছেলে। মুইয়ান বলে, তুমি মনে রাখবে আমার শুধু একটাই ছেলে আছে, সেটা তুমি। এরপর চ্যাং ম্যাজিস্ট্রেট অফিসে এসে সেখানে আগুন লাগিয়ে দেয়। গার্ডরা সেখানে চলে আসলে চ্যাং হ্যাংওয়ানের কাছে যায়। হ্যাংওয়ান মনে করে সে হয়তো তাকে বাঁচাতে এসেছে, তবে যখন সে বুঝতে পারে সে আসলে তাকে মারতে এসেছে, তখন সে বলতে থাকে, কেন? আমি একটা কথাও এখন পর্যন্ত কাউকে বলিনি। মার্কিউস কেন আমার সঙ্গে এরকমটা করলো? চ্যাং তাকে মেরে ফেলে। তবে ওই সময় একজন গার্ড চলে আসে। চ্যাং তাকেও মেরে সামনে যেতে চায়, তবে তখন অনেক গার্ডরা চলে আসে আর সবাই তার চেহারা দেখে ফেলেছে। এখানে তাদের মধ্যে ফাইট হয়। চ্যাংয়ের গায়ে একটা আঘাত লেগেছে, সে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। তখন মুইয়ানের ওই লোক এসে বলে, মার্কিউস আপনাকে বাঁচাতে আমাকে পাঠিয়েছে। তখনই তিয়ান দৌড়ে এসে বলে, চ্যাং তুমি পালিয়ে যাও, ও তোমাকে মেরে ফেলবে। এর মধ্যেই ওই লোক তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। তিয়ান চিৎকার করে চ্যাংকে ডাকছিল, তখন ওই সব গার্ডেরা তাকে অজ্ঞান করে নিয়ে যায়। ওই লোক চ্যাংকে একটা কাপড় দিয়ে ঢেকে চলে যায়। তখন সুইউ তার লোকজন নিয়ে সেখানে আসে। সে চ্যাংকে দেখতে পায়। পরদিন চিন বলতে থাকে, গতকাল ম্যাজিস্ট্রেট অফিসের বাইরে যে বডি পাওয়া গেছে সেটা সত্যি মার্কিউসের ছেলের বডি। তখনই মুইয়ান সেখানে চলে আসে। সে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি সবকিছু এরকম হয়ে যাবে, তবে আমি যা করেছি সব তো আপনার জন্যই করেছি। রাজমাতা বলে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, অতীত ভুলে যান। মুইয়ান বলে, এত সহজ? এতগুলো বছরে রাজ্যের জন্য কাজ করতে গিয়ে আমি কত শত্রু বানিয়েছি, তারা একে একে সবাই আমাকে শেষ করে দিচ্ছে। আপনি কি ভুলে গেছেন চ্যাংয়ের মা প্রাসাদেই কাজ করত, আমি ছেলেটাকে কোনোদিন নিজের নামটা পর্যন্ত দিতে পারিনি। রাজমাতা তখন রেগে যায়। সে বলে, এখন এগুলো বলে কি লাভ? আপনি কি বলতে চাইছেন? আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসতেন? যদি আপনি এতই ভালোবাসতেন তাহলে আপনার সব কাজ তাকে দিয়ে করাতেন না, এরকম একটা কাজে আপনার আপন ছেলেকে পাঠাতেন না। আপনি আসলে একটা গাধা। মুইয়ান বলে, আমি গাধা? আপনি স্ট্যাটাসে আমার থেকে অনেক বড়, আপনার 1000টা অন্যায় হলেও সেটা ঢেকে যাবে, কিন্তু আমার অন্যায়? এত বছরে এত কিছু করেও আপনার হাত পরিষ্কার, কিন্তু আমার হাত সেগুলো নোংরা হয়ে আছে। রাজমাতা বলে, আপনি এখন ভালো থাকার নাটক কম করুন। আপনি আমার সঙ্গে কাজ করতেন, আপনি আমার প্রতি লয়াল এই জন্য নয়, বরং আপনি দেখতে পেয়েছিলেন যে আমার সঙ্গে থাকলে আপনার ভবিষ্যৎ ভালো। এরপর সে চলে যায়। এদিকে ইয়েলিকে জুয়াং জুদির ব্যাপারে খোঁজ খবর এনে দেয়। জুদির বড় ভাই একটা বড় সিল্কের দোকানের মালিক, যে অন্য একটা শহরে থাকে, এবং তার বোনের জিনজু নামে একটা শহরের ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিয়ে হয়েছে।
যুদির ন্যানিও বড় একটা রেস্টুরেন্টে কাজ করে। একটু পরেই একজন দাসী এসে বলে ইউনশেন বিপদে পড়েছে। ইউনশেন হলো বিনের গার্লফ্রেন্ড, তাই ইয়েলি তখনই চলে যায়। এদিকে ইয়েলি এখনো বাড়িতে না ফেরায় ইয়াও অনেক চিন্তা করছিল। সে জিনলির জন্য লেখা ওই সব চিঠিগুলো বের করে, তবে সে একটাও খুলে দেখে না। এদিকে ইউনশেন ইয়েলিকে ধন্যবাদ জানায় তার বিপদে ছুটে আসার জন্য। তারা দুজন যখন কথা বলছিল তখন মিনসি এক দৃষ্টিতে ইয়েলিকে দেখছিল। এরপর যখন তারা রাস্তা দিয়ে আসছিল তখন জিন বলে, ম্যাডাম আপনি এখানে, রাজকুমার আপনার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। ইয়েলি বাড়িতে আসলে ইয়াও বলে, বলো কোথায় গিয়েছিলে? ইয়েলি বলে, মারামারি করতে গিয়েছিলাম ব্রথালে। ইয়াও এটা শুনে রেগে যায়। সে বলে, তুমি কি তোমার নিজের পরিচয় জানো না? তুমি কি বোঝো না তোমার অনেক রিস্ক রয়েছে? তুমি কি জানো না তোমার জন্য মানুষ বাড়িতে চিন্তা করছে? তুমি আসলে আমাদের বিয়েটাকে সিরিয়াসলি নাওইনি। তুমি আসলে আমাকে বোঝোই না। সে চলে যেতে থাকলে ইয়েলি বলে, আমি বুঝি, আমি জানি তুমি আবার তোমার ভাইয়ের কেসটাকে ওপেন করতে চাইছো। আমি জানি তুমি মুইয়ানকে শাস্তি দিতে চাও। তুমিও জানো আমি বাড়িতে বন্দি থাকতে চাই না। তুমি জানো আমি জীবনে কি কি করতে চাই। আর অবশ্যই তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। ঠিক আছে, আমি আর কখনো এরকম করব না। এই যাত্রা ক্ষমা করে দাও। এই বলে সে তাকে জড়িয়ে ধরে। মাঝরাতে ইয়েলি ছটফট করছিল। ইয়াও তাকে ডেকে বলে, খারাপ স্বপ্ন দেখেছিলে? সে বলে, আমি দেখলাম আমি একদম একা, কেউ আমার সাথে নেই। ইয়াও বলে, সেটা তো স্বপ্ন, আমি সবসময় আছি তোমার সাথে। ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন আমি কখনোই তোমাকে ছেড়ে দেব না। ইয়েলি খুশি হয়ে তাকে একটা কিস করে। আজ আর ইয়াও পিছিয়ে থাকে না। প্রথমবারের মতো তারা একসঙ্গে রাত কাটায়। তখন দেখা যায় ওই পাথরের গাছটায় ফুল ফুটেছে। পরদিন সকালবেলা ইয়াও জেগে দেখে ইয়েলি তার পাশে নেই। সে চিঠিতে লিখে গেছে যে সে দোকানে যাচ্ছে। এরপর দোকানের সামনে ইয়েলি বসেছিল। তখন একটা পোকার ডাক শুনে সে বলতে থাকে, ওই দিনও এরকম গরম ছিল। ইয়াও, আমি আর আমার মাকে ডাকাত দলের হাত থেকে বাঁচানোর পর আমরা রাজধানীতে ফিরে আসি। তবে তখন একটানা আমার ইয়াওয়ের কথা মনে পড়তে থাকে। সুয়াং বলছিল আমি নাকি তাকে পছন্দ করে ফেলেছি। ওই দিন আমরা খবর পেয়েছিলাম সে ডিউক হুয়ার সঙ্গে মাঠের রাস্তা দিয়ে যাবে। আমি তাকে দেখার জন্য সেখানে যেতে চাই, তবে আমার ভাগ্য খারাপ ছিল। রাস্তা খারাপ থাকায় গাড়ির সামনে যায় না, এজন্য আমরা বনের ভেতরের শর্টকাট রাস্তা বেছে নেই। ওই দিন অনেক গরম ছিল, আমি খুব ক্লান্ত ছিলাম, কিন্তু কোন শক্তি যেন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবে আমি যে খবরটা পেয়েছিলাম সেটা ভুল ছিল। ইয়াও ওই দিন সেখানে আসেনি, বা হয়তো তারা আরো আগে চলে গেছে। আমার তার সঙ্গে দেখা হয়নি। ওই দিনের আসা যাওয়ার রাস্তা ছিল 6 ঘন্টা, তবে এই 6 ঘন্টার পথ আমার এখনো মনে আছে। তখনই সে সামনে ইয়াওকে দেখতে পায়। তাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। ইয়াও এসে তার কাছে বসলে ইয়েলি বলে, আচ্ছা ওই দিন এত মানুষ থাকতে তুমি আমাকে কেন তোমার ঘোড়ায় তুলেছিলে? তুমি কি আমাকে ওই দিনই পছন্দ করে ফেলেছিলে? ইয়াও বলে, তখন তুমি ছিলে এইটুকু লম্বা, নাক দিয়ে পানি পড়ছিল। ইয়েলি বলে, একদমই না। এরপর তারা দোকানের ভেতরে আসে। ইয়েলি তার একটা ঘন্টা খুলে নেয়। এরপর আবার জিজ্ঞেস করে, তুমি বললে না তো তুমি কি আমাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছিলে? ইয়াও বলে, আমি যদি বলি হ্যাঁ তুমি বিশ্বাস করবে? সে বলেন না। এদিকে রেন জুদিকে বলে, তুমি ভালো মতো বিশ্রাম করো। জুদি বলে, আপু শুনেছি রাজকুমারের বিয়ে রাজমাতা ঠিক করেছে, তাহলে হয়তো তাদের দুজনের মধ্যে বনিবনা তেমন হয় না, তাই না? রেন বলে, একদমই না, তাদের সম্পর্ক ভালোই চলছে। এদিকে ইয়েলি ওই ঘন্টাটা লাগিয়ে দেয়। এরপর ইয়াও বলে, আজ আমি তোমার টেবিলে একটা বক্সে কতগুলো চিঠি দেখতে পেয়েছি, তবে আমি চিঠিগুলো খুলে দেখিনি, কারণ সেগুলো তোমার প্রাইভেসি। ইয়েলি চিঠিগুলো এনে তাকে দেখায়, যেখানে দেখা যায় চিঠিতে মূলত ইয়েলি সেতারের সুর লিখে পাঠিয়েছে। সে বলতে থাকে, জিনলির সেতার বাজানো খুব পছন্দ ছিল, তাই আমি নতুন কোনো সুর বানাতে পারলে আগে তাকে লিখে পাঠিয়ে দিতাম। ইয়াও বলে, তোমাদের সম্পর্ক তো তাহলে অনেক গভীর ছিল। সে বলে, তোমার আর জুদির মতোই ছিল। ইয়াও বলে, ওর সঙ্গে আমার ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল, আমার ওর চেহারাও ভালো মতো মনে নেই। ইয়েলি বলে, আমার মনে হয় জিনলি বেঁচে আছে, কারণ ওর ঘরের নিচ দিয়ে একটা টানেল গেছে। ইয়াও বলে, আমি এটা আগেই আন্দাজ করেছি, তবে এই কেস জুডিশিয়াল অফিস দেখছে, তাই এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। এরপর সে শেষের দুটো চিঠি দেখতে চায়, তবে ইয়েলি বলে, এগুলো আমি দেব না। এগুলো নিয়ে তারা দুষ্টামি করছিল, তখনই এরা দুজন সেখানে চলে আসে। এরপর তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসে। রেন বলে, যদি বলল ও তোমাদের দুজনকে ধন্যবাদ জানাতে চায়, তাই আমি ওকে নিয়ে আসলাম। যদি বলে, রেন আপু, ইয়াও আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে থাকতে দেওয়ার জন্য। ইয়াও বলে, এভাবে বলার কিছু নেই, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে জানাবেন।
যদি বলে অনেকদিন পর দেখা হলে মানুষের কথার মধ্যেও দূরত্ব চলে আসে। এরপর একটা খাবার দেখে সে বলতে থাকে, ইয়াও তোমার মনে আছে ছোটবেলায় মা এই খাবার রান্না করত, তখন তোমার মাও বেঁচে ছিল। আমার প্রজাপতি পছন্দ ছিল বলে আমি অনেকগুলো প্রজাপতি বন্দি করে রেখেছিলাম, তবে আমি ভুলে গিয়েছিলাম কিছু জিনিস জোর করে রাখা যায় না। ইয়াও এসব কথা শুনে ইয়েলির হাত শক্ত করে ধরে রাখে। যদি শুধুই কান্না করছিল। র্যান বলে, তুমি পুরনো কথা কেন মনে করছো? ডাক্তার বলেছে তোমাকে ভালো জিনিস মনে করতে। সে বলে, আমি মরে গেলেই ভালো, বাবা মায়ের সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে। তখনই জিন এসে খবর দেয় ইয়াওকে এখনই অফিসে যেতে হবে। জিন সেখান থেকে উঠে চলে যায়। এরপর ইয়েলি জুদিকে বলে, কিছুদিন আমার কাজ কম ছিল, তাই আমি আপনার ব্যাপারে একটু খোঁজ করলাম। আপনার বড় ভাই অনেক বড় সিল্কের ব্যবসায়ী, আপনার ছোট বোন এক ম্যাজিস্ট্রেটের স্ত্রী, আপনার চাচা চাচি, অন্যান্য আত্মীয় স্বজন সবাই ভালো আছে। যদি বলে, আপনি আসলে কি বলতে চাইছেন? সে বলে, আমি বলতে চাইছি আপনি একা নন যে আপনাকে কারো দাসী হয়ে থাকতে হবে। আপনি চাইলেই আপনার আত্মীয় স্বজনের কাছে যেতে পারেন। যদি বলে, কিন্তু আমি রাজকুমারী লিঙ্গুনের কাছে ঋণী। ইয়েলি বলে, যদি তাই হয় তাহলে আপনার উচিত সেই দায়িত্ব ভালো মতো পালন করা। যদি তখনই উঠে বলে, আমি অনেকদিন হয়েছে এসেছি, এবার আমাকে যেতে হবে। র্যান ইয়েলিকে কিছু বলতে চাইলে ইয়েলি বলে, ভাবি, ওর নিয়ত খারাপ থাকলে আপনি ওকে ভালো রাখতে পারবেন না। যাওয়ার পথে জুডি সেই লোকটাকে মেরে ফেলে যে ওই দিন তাকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এরপর মুইয়ান তিয়ানকে বলে, তুমি খাবার খাচ্ছ না কেন? তিয়ান দৌড়ে এসে বলে, বাবা, চ্যাংয়ের কি হয়েছে? আপনি কি সত্যিই তাকে মেরে ফেলেছেন? সে তো আপনার ছেলে ছিল, আপনি আপনার সব গুরুত্বপূর্ণ কাজ ওকে দিয়ে করিয়েছেন। আমি ভাবতাম আপনি হয়তো ওকে বেশি ভালোবাসেন, বেশি ভরসা করেন। আমি ওকে হিংসা করতাম। বাবা, আমি মায়ের কাছে শুনেছি চ্যাংয়ের মা ছিল আপনার প্রথম ভালোবাসা, কিন্তু শুধুমাত্র ক্ষমতার কারণে আপনি তাকে ছেড়ে দিয়ে আমার মাকে বিয়ে করেছিলেন। এত বছর ও কত কষ্ট করেছে, অথচ ওকে মারতে আপনি একদিন দেরি করলেন না। কোনোদিন যদি আমি আপনার রাস্তায় দাঁড়াই, আপনি কি আমাকেও শেষ করে ফেলবেন? তার বাবা তাকে একটা থাপ্পড় মারে। এরপর বলে, তুমি জিনিসপত্র গুছিয়ে নাও, কালই তুমি তোমার মায়ের কাছে রওনা হবে। মুইয়ান ফিরে আসার সময় দেখতে পায় চ্যাং তার কথা মতো ওই নারকেলের খোলের ভিতর গাছ লাগিয়েছে। এরপর দেখা যায় লিঙ্গুন আর ফ্যাং আজ শ্যানচি প্যাভিলিয়নে এসেছে। কথায় কথায় ফ্যাং জিজ্ঞেস করে, তুমি কি কাউকে পছন্দ করো? সে বলে না। ফ্যাং বলে, আমি একজনকে পছন্দ করি, তবে আমি যাকে পছন্দ করি সে সবসময় নিজেকে গুটিয়ে রাখে। ফ্যাং বলে, হতে পারে সে কিছু লুকাতে চাইছে যেটা তুমি জানলে তোমার ভালো লাগবে না। ফ্যাং বলে, একদমই না, আমি তার সব দোষ গুণ মেনে নিতে রাজি আছি। লিঙ্গুন তার হাতে একটা জিনিস দেখে জিজ্ঞেস করে, এটা কি? ফ্যাং বলে, এটা আমি নিজেই বানিয়েছি, এটা দিয়ে মানুষ টস করে তার ভবিষ্যৎ কেমন হবে। তুমি চেষ্টা করে দেখো, এটার মধ্যে একটা ফু দাও। লিঙ্গুন তেমনটাই করে। এরপর দেখা যায় সেখানে উঠেছে শুভ। এরপর যতবারই এটা টস করা হচ্ছিল বারবার শুভই লেখা উঠছিল। লিঙ্গুন সেটা হাতে নিলে দেখতে পায় আসলে এর দুই পাশেই শুভ লেখা আছে। ফ্যাং বলে, আমি এটা তোমাকে দিয়ে দিলাম। এরপর ফ্যাং একা একা ড্রিঙ্ক করছিল। একটু পর ইয়াও এসে বলে, আমাকে কেন ডাকলে? সে বলে, আমি শেষ। আমি ওই মেয়েটার প্রতি এত দুর্বল কেন ফিল করছি? আমি তো বুঝতেই পারছি না আমার কি করা উচিত। প্রথমবার ও ছেলে সেজেছিল, কিন্তু এইবারও ও কেন ছেলে সেজে আসলো? ও আসলে কি লুকাতে চাইছে? ইয়াও বলে, নিজে নিজে এত কিছু না ভেবে তুমি যদি ওকে পছন্দ করে থাকো সরাসরি সেটা ওকে জানিয়ে দাও। এই বলে সে চলে যায়। পরদিন সকালে আমরা ইয়েলিকে দেখি, যে কিনা ওই জ্যোতিষীর সঙ্গে বসে খুঁজে বের করছিল কবে সূর্যগ্রহণ হবে। এরপর ইয়েলি তার কাকার কাছে গেলে দেখতে পায় তার কাকা শিয়াকুন মাস্টারের লেখা কবিতাগুলোকে এবং তার লেখা আরো অনেক কিছু একত্র করছে, কারণ কনসোর্ট চীন এগুলো চেয়েছে। ইয়েলি বলে, কাল বিকালে আমার সঙ্গে দেখা করবে। এরপর ইয়েলি যখন দোকানে ছিল তখন সেখানে বিন আসে। ইয়েলি তার হাতে ওষুধ দিচ্ছিল আর বলছিল, কোথায় গিয়েছিলে তুমি? এভাবে যে হাতে আঘাত লাগলো? সে বলে, কিছু ডাকাতের পাল্লায় পড়েছিলাম। ইয়েলি, যদি লিশান একাডেমি আবার ওপেন হয় তুমি কি করবে? ইয়েলি বলে, আমি কি করব, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো ইয়াওয়ের সঙ্গেই থাকবো। বিন বলে, তুমি ওকে অনেক পছন্দ করো? সে বলে, অবশ্যই, সে আমার স্বামী। বিন বলে, ঠিক আছে, তবে তুমি একটা জিনিস মনে রাখবে, আমি তোমার ভাইয়ের মতে, যা কিছু হয়ে যাক না কেন আমি সব সময় তোমার সাথে আছি। রাতের বেলা ইয়েলি ইয়াওকে বলে, আমার সঙ্গে একটা বাজি ধরবে? আগামীকাল দুপুরবেলা সূর্য হঠাৎ গায়েব হয়ে যাবে। পরদিন দুপুরবেলা ইয়েলি ফ্যাংয়ের টাওয়ারে একটা হ্যারিকেন নিয়ে বসেছিল। তখনই দাসী তাকে বলে, কনসার্ট চীনের গাড়ি আসছে। এর মধ্যেই সেখানে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। হঠাৎ করে চারদিকে অন্ধকার হয়ে যায় আর অনেক জোরে জোরে বাতাস বইতে থাকে।
ইয়েলি কনসর্ট চিনের ঘোড়াকে আঘাত করে, এতে সেটা আরো লাফাতে শুরু করে আর কনসর্ট চিন বাইরে চলে আসে। তখনই ইয়েলি ওই হ্যারিকেন নিয়ে তার কাছে আসে। এরপর তারা একটা ডাক্তারখানায় আসে। কনসর্ট চিনের সন্দেহ হয়ে যায় ইয়েলি হয়তো আগে থেকেই সূর্যগ্রহণ বুঝতে পেরেছে, নয়তো সে কেন দিনের বেলাতে হ্যারিকেন নিয়ে আসবে। রাতের বেলা ইয়াও ঘরে এসে দেখে ইয়েলি ঘুমিয়ে পড়েছে। সে তখন তাকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। ইয়েলি তার হাতের উপর ঘুমিয়েছিল, তাই ইয়াও সেখান থেকে উঠতে পারে না। একটু পর তার হাত ব্যথা হয়ে যায়, তারপরও সে ইয়েলিকে ডাকে না। পরে ইয়েলির নিজেরই ঘুম ভেঙে যায়। এরপর তারা দুজন মিলে ভেড়ার মাংস গ্রিল করতে শুরু করে। ইয়াও বলে, আগামীকাল আমাকে রাজধানী থেকে বাইরে যেতে হবে। চ্যাংকে আমরা বাঁচাতে পেরেছি এবং তার কাছ থেকে আমরা কিছু সূত্র পেয়েছি, সেটা ধরেই আমাকে যেতে হবে। ইয়েলি ভয় পেয়ে গেলে সে বলে, চিন্তা করো না, আমার সঙ্গে অনেক লোক থাকবে, রিস্কের কোনো কিছুই নেই। একটু পর ইয়েলি বলে, খাবার না খেয়ে আমার দিকে কেন তাকিয়ে আছো? সে বলে, কারণ তুমি দেখতে অনেক সুন্দর। ইয়েলি বলে, যদি সুন্দর না? ইয়াও বলে, এভাবে বলো না, যদিও হয়তো কারো না কারো কাছে অনেক সুন্দর, তবে আমার চোখে তুমি এই পৃথিবীর সব থেকে সুন্দর নারী। সে তার কাছে এসে বলে, আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে মহারাজ ভীষণ রেগে যাচ্ছিল, কারণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সূর্যগ্রহণের জন্য মহারাজ, রাজমাতা, রাজ্যের অন্যান্য লোকেদেরকে দোষ দেওয়া হচ্ছিল। অন্যদিকে চীন রাজমাতার সঙ্গে দেখা করতে আসে। তখন সে ডাস্টবিনে শিয়াকুন মাস্টারের লেখা একটা কবিতা দেখতে পায়, যেটা মূলত কয়দিন আগে চীন রাজমাতাকে দিয়েছিল। এটা রাজমাতা ফেলে দিয়েছে। এই বিষয়টা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। এদিকে রাজমাতা তার ছেলেকে বলে, প্রত্যেক মন্ত্রী রিপোর্ট লেখে নিজেদের স্বার্থের জন্য, তোমাকে মাথা ঠান্ডা রেখে নিজেকে রক্ষা করে তারপর ডিসিশন নিতে হবে। এদিকে দেখা যায় চ্যাংয়ের এখনো চিকিৎসা চলছে। এরপর কনসর্ট চীন রাজ পাঠশালায় ছিল। হঠাৎ সে শুনতে পায় দুজন শিক্ষক কথা বলছে। একজন বলতে থাকে, ওই বছর শিয়াকুন মাস্টার জবা ফুল নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছিল। তার কবিতার প্রত্যেকটা কথা এখনো আমার মনে আছে। ওরকম কবিতা এই জীবনে আর কেউ লিখতে পারবে না। প্রতিটা লাইনে জবা নামটা ছিল। চীন এতে ভীষণ অবাক হয়ে যায়। তখনই ইয়েলি আর তার কাকা তার সঙ্গে দেখা করতে আসে। ইয়েলি সেখানকার কিছু রিপোর্ট দেখে বলে, এগুলো তো আকাশ থেকে তারা খসে পড়া রিপোর্ট। লিশান একাডেমিতে আমি এই বিষয়ে কিছুটা পড়েছিলাম। আমি শুনেছিলাম আপনার মাস্টার শিয়াকুন একটা ড্রাগন এঁকেছিল, যেটা গায়েব হয়ে গিয়েছিল আর একটু পরেই বৃষ্টি নেমেছিল। আমি যদি বলি ওই টেকনিকটা আমিও পারি, আপনি কি আমারটা দেখতে চান? চীন বলে, অবশ্যই, যদি না পারো তাহলে তো বুঝতেই পারছো কি হবে। এরপর ইয়েলি একটা ড্রাগনের ছবি আঁকে। পরে সে একটা গোল্ডেন কালার পাউডার বের করে। এটা দেখে চীন অনেক অবাক হয়ে যায়। শিয়াকুন ঠিক এরকমই একটা পাউডার বের করেছিল, যেটা সে পুরো ড্রাগনের উপর ছড়িয়ে দিয়েছিল। এরপরই ড্রাগনটা গায়েব হয়ে যায়। একইভাবে ইলি ড্রাগনের সঙ্গেও ঘটে এবং রোদের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। চীন স্পষ্ট বুঝে যায়, তার মানে সেটা শিয়াকুনের কোনো স্পেশাল পাওয়ার ছিল না, এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স ছিল। সে সেখান থেকে চলে যায়। ওয়েনশন বলতে থাকে, আমাদের মাস্টার একটা মিথ্যাবাদী ছিল, এটা তোমার প্রমাণ না করলে চলতো না। এগুলো করে তুমি কি পাচ্ছ? তুমি জানো তোমার বাবা তোমার মাকে কেন পছন্দ করতো না? কারণ তোমার মাও তোমার মতো বেশি চালাক ছিল। তুমি ভেবে দেখছো না, ইয়াও যখন পুরো সত্যিটা জানতে পারবে তখন কি হবে? সে কি তোমাকে ক্ষমা করে দেবে? ইয়েলি বলে, এই ঘটনার জন্য আমার মাও প্রাণ হারিয়েছে। ওয়েনশন বলে, তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না, যেটা চলে গেছে সেটাকে যেতে দাও, তুমি শান্তিতে রাজকুমারের সঙ্গে জীবন কাটাও। ইয়েলি বলে, আমি জেনারেল ওয়েন আর আমার মাকে কথা দিয়েছিলাম, আমি তাদের নাম অবশ্যই ক্লিয়ার করব। অন্যদিকে ফ্যাং বলতে থাকে, সকালে কি সুন্দর রোদ উঠলো, কে জানতো যেভাবে বৃষ্টি পড়বে। আসলে আজ এরা দুজন পিকনিকে এসেছিল। ফ্যাংয়ের মন খারাপ দেখে লিঙ্গুন বলে, এমনিতে এভাবেও খারাপ লাগছে না। ফ্যাং তার রান্না করা গ্রিল তাকে খেতে দেয়। লিঙ্গুন বলে, তুমি রান্নাও করতে পারো, যে মেয়ে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবতী হবে। ফ্যাং বলে, সত্যি বলতে আমি এতদিন পর্যন্ত আমার এক বন্ধুর হয়ে কাজ করেছি, তবে এখন আমার বন্ধু সুস্থ, সে বিয়ে করেছে, ভালো আছে। আমার মনে হচ্ছে আমারও বিয়ে করার সময় হয়েছে। তোমার জানা কোনো মেয়ে থাকলে আমাকে বলতে পারো। লিঙ্গুন বলে, একটা আছে, সমস্যা হলো তার একবার বিয়ে হয়েছিল। ওই বছর তার পরিবার তাকে জোর করে এক বৃদ্ধ লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। সেখানে সে প্রায় মরেই যাচ্ছিল, তবে কোনো মতে সে বেঁচে ফিরে আসে। ফ্যাং জিজ্ঞেস করে, পরে? সে বলে, পরে ওই বৃদ্ধ লোকটা মারা যায়। ফ্যাং বলে, আমি জিজ্ঞেস করেছি ওই মেয়েটার কি হলো? সে তো বেঁচে ফিরে এসেছে, কিন্তু তার মনটাকেও কি সে আনতে পেরেছে? সে কি বিশ্বাস করে পৃথিবীতে এখনো কেউ বেঁচে আছে যে তাকে ভালোবাসতে পারে? লিঙ্গুন বলে, তুমি মাইন্ড করবে না?
সে বলে, মাইন্ড করার কি আছে, দুর্ঘটনা সবার জীবনেই ঘটতে পারে। লিঙ্গুন বলে, ঠিক আছে, তাহলে আগামীকাল বিকালে নদীর পাড়ে আমি তাকে নিয়ে আসব। ফ্যাং ভীষণ খুশি হয়ে যায় যে লিঙ্গুন নিজেও তাকে পছন্দ করে। সে খুশিতে বৃষ্টিতে ভিজতে শুরু করে। এরপর যদি লিঙ্গুনের ঘর গোছানোর সময় ফ্যাংয়ের দেয়া টোকেনটা দেখতে পায়। এরপর সে লুকিয়ে একটা জায়গায় আসে। এখানে আমরা প্রথমবারের মতো মিংইউকে দেখতে পাই। মিংইউ হলো মিনসির বড় ভাই। এখানে এদের দুজনের কথাই আমরা জানতে পারি এরা আসলে রাজকুমার জিনলির হয়ে কাজ করে। মিংইউ বলে, তুমি কেন তোমার পুরনো ভালোবাসার কাছে গিয়েছিলে? এখানে আমি যে কত কষ্ট পেয়েছি তোমার কোনো ধারণা আছে? যদি বলে ও আমার শত্রু। এরপর তারা বসে পরবর্তী প্ল্যানের কথা আলোচনা করতে থাকে। এদিকে রাজমাতা চিনকে বলে, কি হয়েছে তোমার আজ? তুমি অনেক চুপচাপ। চিন বলে, আপু, আমার বাবা টাকা আর ক্ষমতার জন্য আগের মহারাজের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল। আগের যে মহারানী ছিল সে আমাকে অনেক টর্চার করতে। আমি প্রায় মরেই গিয়েছিলাম। তখন শিয়াকুন মাস্টার আমাকে বাঁচায়। সে তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল, বলেছিল আমি তোমার সঙ্গে থাকলে সবসময় ভালো থাকবো। এরপর কথায় কথায় সে বলে, আমার ডাকনাম ধরে এখন আর কেউ ডাকে না। আপু, তোমার কি কোনো ডাকনাম আছে? সে বলে, হ্যাঁ, আমার ডাকনাম জবা। চিন বুঝতে পারে তার এত পছন্দের মাস্টার আসলে রাজমাতাকে ভালোবাসতো। এরপর যখন সে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার মনে পড়ে শিয়াকুন জেলখানায় তাকে বলেছিল, আগের মহারাজের আদেশনামা ম্যানশনের বউয়ের হাতে আছে, তুমি যে কোনো মূল্যে সেটাকে এনে নিজের হাতে রেখে দাও। কোনোভাবেই সেটা রাজমাতা বা অন্য কারো হাতে পড়তে দিও না। ভবিষ্যতে কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে তুমি সেটা দেখিয়ে নিজে বেরিয়ে আসতে পারবে। কিন্তু বর্তমানে চিন স্পষ্ট বুঝে যায় শিয়াকুন তাকে এই কথা বলেছিল কারণ ওই রাজ আদেশনামার ব্যাপারে যদি তদন্ত করা হয় তাহলে মুইয়ান ফেঁসে যাবে, আর সে ফেঁসে গেলে রাজমাতাও বাঁচতে পারবে না, কারণ সেও মুইয়ানের সঙ্গে অনেক খারাপ কাজে জড়িত। মূলত সে ওই আদেশনামাটা চীনের কাছে রেখে দিতে বলেছিল যাতে রাজমাতা মানে গুয়োজিন ভালো থাকে। এরপর রাজমাতা বসে যখন রিপোর্ট পড়ছিল তখন একটা রিপোর্টের ভেতর থেকে পাতায় লেখা একটা কবিতা পড়ে যায়। শুনশি বলে, এটা তো জবা নিয়ে লেখা শিয়াকুন মাস্টারের বিখ্যাত কবিতা। রাজমাতা তাকে চুপ করতে বলে আর এই সবকিছু পুড়িয়ে ফেলতে বলে। রাতের বেলা চিন ড্রিঙ্ক করছিল। তার মনে পড়ে একদিন শিয়াকুন তাকে ওষুধ খাইয়ে দিচ্ছিল। সে বলে, আমাদেরকে এখন শক্ত থাকতে হবে, গুয়োজিনের প্ল্যান নষ্ট হতে দেয়া যাবে না। তার প্রচন্ড রাগ হতে থাকে। ওই সময় তিয়ান সেখানে আসে। সে বলে, আমার বাবা চ্যাংকে মেরে ফেলেছে। চিন বলে, এটা তো জানা কথাই, তোমার বাবা তার এতদিনের পরিশ্রম নষ্ট হতে দেবে নাকি? তিয়ান বলে, কিন্তু ও তো বাবারই ছেলে ছিল। চিন বলে, তাতে কি আসে যায়? আমার বাবাও তো ক্ষমতার জন্য আমাকে রাজার কাছে বিয়ে দিয়ে দিয়েছিল। এখানে আমি কিভাবে বাঁচবো থাকবো সে কোনো কিছুর পরোয়া করেছে? এখানে আমি যাদেরকে ভরসা করেছিলাম তারাও মিথ্যাবাদী। তুমি আর সময় নষ্ট করো না, তোমার মায়ের কাছে চলে যাও। তিয়ানও ড্রিঙ্ক করতে করতে কান্না করছিল। আসলে তার চ্যাংয়ের জন্য খারাপ লাগছিল। পরদিন সকালে চিন ইয়েলির সঙ্গে কথা বলতে আসে। সে বলে, তুমি জানলে কি করে ওই জিনিসটার ব্যাপারে? সত্যি বলতে, যেদিন তুমি আর তোমার মা চলে যাচ্ছিলে সেদিন আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। ইয়েলি বলে, তার মানে আপনি আমার বাবার কাছ থেকে ওই জিনিসটা নিয়েছিলেন। আপনি আমাকে সেটা দিয়ে দিন। ওই একটা জিনিসের জন্য আমার মায়ের জীবন গেছে। জেনারেল ওয়েন আর এত এত সৈন্যরা মারা গেছে, তাদের গায়ে বিদ্রোহের ট্যাগ লেগেছে। আমার মায়ের এটা শেষ ইচ্ছা ছিল, তাদের নাম ক্লিয়ার করা। তখন দেখানো হয় ওই দিন তারা যখন চলে যাচ্ছিল তখন চিন সেখানেই ছিল। তারা চলে যাওয়ার পর চিন ইয়েলির বাবাকে ডাক দিয়ে বলে, আপনার হাতের জিনিসটা আমাকে দিয়ে দিন। ইয়েলির বাবা বলেছিল, কিন্তু এটা তো মার্কিউস মুইয়ানকে দেওয়ার কথা। চিন বলে, আমি দিয়ে দেব। এরপর চিন মার্কিউস মুইয়ানকে ওই আদেশনামাটা দিয়ে দেয়। তার সামনেই মুইয়ান ওই আদেশনামা পুড়িয়ে ফেলে। বর্তমানে চিন সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তিয়ানকে বেঁধে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন রাজমাতার ইউনুক শুনশি এসে তাদেরকে আটকায় আর বলে রাজমাতা তিয়ান মাস্টারকে প্রাসাদে ডেকেছে। এখানে সিন কাট হয়ে যায়। লিঙ্গুন বসেছিল, তখন তার কাছে ইয়েলির একটা নিমন্ত্রণ পত্র আসে যেখানে সে তাকে মিংইউ টাওয়ারে ডেকেছে। লিঙ্গুন অবাক হয়ে যায়, হঠাৎ করে ইয়েলি কেন তাকে ডাকবে। তবে এরপর সে জুদির দিকে তাকায়। সে মনে করে হয়তো জুদির নামে নালিশ করতেই ইয়েলি তাকে ডাকছে। তবু তারপরও সে যেতে চায়। অন্যদিকে বনের মধ্যে ইয়াওয়ের লোকেরা কিছু সন্ত্রাসীদের তাড়া করছিল। একজন সুয়ুর গায়ে আঘাত করতে চাইলে ইয়াও তাকে বাঁচিয়ে নেয়। তখন তার হাতে একটা আঘাত লেগে যায়। এরপর সুয়ু নিজের কাছে থাকা একটা ওষুধ ইয়াওকে দেয়। ইয়াও বলে, আপনার পরিবারে কি এখন সত্যিই কেউ বেঁচে নেই? সুয়ু বলে, ওই বছর যুদ্ধের পর আমার পুরো পরিবার শেষ হয়ে যায়।
কিন্তু এই কয়দিন আমি আপনার সঙ্গে থেকে বুঝতে পেরেছি ওই যুদ্ধে আসলে আপনার কোনো দোষ ছিল না। আপনি অনেক ভালো মানুষ। আপনি ম্যাজিস্ট্রেট হওয়ার পরেও আমি আপনার নামে প্রতিদিন খারাপ কথা লিখতাম। ইয়াও বলে, এটা আমি জানি। আপনার রিপোর্ট আমি দেখেই চিনতে পারতাম, কারণ এত খারাপ হাতের লেখা আমি আমার জীবনে দেখিনি। সুয়ু হেসে বলে, আমি পড়ালেখায় খুব খারাপ ছিলাম। আমি আপনার সঙ্গে অন্যায় করেছি। এখন থেকে আমি আপনার প্রতি লয়াল থাকব। তখনই জিন এক লোককে ধরে নিয়ে আসে, তবে এই লোক কোনো কিছুই স্বীকার করতে চায় না। অন্যদিকে ইয়েলি আজ তার অন্য এক দাসী তাওকে নিয়ে বের হচ্ছে। তাও ভীষণ খুশি ছিল, কারণ সচরাচর সে বাড়ির ভেতরেই থাকে। মিনসি এসে বলে সেও যাবে। অন্যদিকে লিংউন আগেই মিংইউ টাওয়ারে চলে এসেছে। এখানে সে তার পছন্দের গাছ অনেকগুলো দেখতে পায়। এদিকে ইয়েলি যখন গাড়িতে ওঠে, তখন কনসার্ট চীনের একজন দাসী বলে, কনসার্ট চীন আপনার জন্য এগুলো পাঠিয়েছে। ইয়েলি সেটা নিয়ে তাড়াতাড়ি খুলতে শুরু করে। ওপরে সে শিয়াকুন মাস্টারের কতগুলো লেখা পায়। তবে এরপর বক্সটাকে ভালো মতো খুঁজলে ছোট্ট একটা ড্রয়ারে সেই আসল রাজ আদেশনামা পাওয়া যায়, যেখানে মহারাজের স্বাক্ষর, সিল সবই ছিল। এরপর ইয়েলি মিংইউ টাওয়ারে এসে পৌঁছায়। মিনসিকে দেখে জুদি তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। লিংউন ইয়েলিকে বলে, সত্যি বলতে জুদির সঙ্গে আমার তেমন সম্পর্ক নেই। আমার মনে হয়েছে ওর জীবন অনেক কষ্টে যাচ্ছে, তাই আমি ওকে আমার সাথে রেখেছি। কয়দিন আগে ও যে আপনাদের বাড়িতে গিয়েছিল সেটাও আমি জানতাম না। ইয়েলি বলে, আপনি আমাকে এত ছোট মনের মনে করবেন না। সবারই জীবনে খারাপ সময় আসে। কথায় কথায় তারা ড্রিঙ্ক করে। জুদি তখন একটা ওষুধের বোতল লুকিয়ে ফেলে। এরপরে ইয়েলি আর লিংউন দুজনেরই মাথা ঘুরতে শুরু করে। এর মধ্যেই জুদি চিৎকার করে ওঠে। মিনসি ভেতরে গিয়ে দেখতে পায় লিংউনের গায়ে আঘাত আর চাকু ইয়েলির হাতে। জুদি বলতে থাকে, ইয়েলি আমাদের রাজকুমারীকে মেরেছে। মিনসি তাকে দেখে চিনে ফেলে, আর সে একটা তলোয়ার নিয়ে ইয়েলির সামনে দাঁড়িয়ে যায়। এরপর রাজ দরবার দেখানো হয়। রাজমাতা জিজ্ঞেস করে, রাজকুমার ইয়াও কোথায়? জুডিশিয়াল অফিসের ম্যাজিস্ট্রেট বলে, সে রাজধানীতে নেই, একটা কেসে বাইরে গেছে। তখন ডিউক হুয়া সেখানে আসে। মুইয়ান বলে, ইয়েলি এটা অনেক বড় অন্যায় করেছে। 3 দিনের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করে চাংবি রাজ্যকে আমাদেরকে একটা জবাব দিতে হবে। এতেই 2 রাজ্যের মধ্যে শান্তি থাকবে। ডিউক হুয়া বলে, আপনার মনে হচ্ছে খালি এই কাজ করলেই 2 রাজ্যের শান্তি চলে আসবে? ইয়েলি কখনোই এই কাজ করতে পারে না। একদল তাকে ফাঁসিয়েছে এবং তারা চাইছে 2 রাজ্যের মধ্যে যুদ্ধ তৈরি হোক। আমরা অফিসিয়ালি চাংবি রাজ্যে খবর পাঠানোর আগেই হয়তো তারা অলরেডি খবর পাঠিয়ে দিয়েছে। তাই এই কেস এত তাড়াহুড়া করে সমাধান করা যাবে না। আমাদেরকে আগে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। এরপর সে সৈন্যবাহিনী নিয়ে সিটি গেট পাহারা দিতে শুরু করে। অন্যদিকে ইয়েলি মনে করে যখন তার মাথা ঘুরছিল তখন জুদি তার দাসীকে মেরে, লিংউনকে মেরে সেই চাকুটা ইয়েলির হাতে দিয়ে দেয়। এরপর নিজেই চিৎকার করতে শুরু করে। বর্তমানে জেলখানায় মিনসি তাকে ডাকছিল। ইয়েলি বুঝতে পারে সে জেলখানায় আছে। মিনসি বলে, বলো তো আসলে কি হয়েছিল? সে বলে, কেউ চায়ে ওষুধ মিশিয়ে দিয়েছিল। মিনসি বলে, নিশ্চয়ই ওই খারাপ মেয়েটা করেছে। এরপর মিনসি বলে, ও আমার ভাইকে জাদু করে অনেক খারাপ কাজ করেছে। ও কোনো ভালো মানুষ নয়। ইয়েলি বলে, সত্যি করে বলো, তুমি আসলে কে? সে তখন বলে, আমি তিয়ানি প্যাভিলিয়নের হয়ে কাজ করতাম। ইয়েলি বলে, রাজকুমার জিনলির হয়ে? মিনসি বলে, আমি জানি না আমাদের মাস্টার কে, তবে আমি সেখান থেকে অনেক আগেই চলে এসেছি। ইয়েলি বুঝতে পারে তার মানে জিনলি এই কাজ করছে, সেই 2 রাজ্যের মধ্যে যুদ্ধ তৈরি করতে চাইছে। সুয়াং তাকে ডাক দিলে ইয়েলি বলে, ভয় পেও না, আমরা কিছুই করিনি, আমাদের কিছু হবে না। মিনসি তখন অনেক অবাক হয়ে যায় যে ইয়েলি কার সঙ্গে কথা বলছে। এদিকে ইয়াও ওই সকল লোকেদেরকে ধরে নিয়ে আসছিল। তখন সামনে থেকে এক লোক যেতে থাকলে তারা সেই লোককে পিছু করে। এরপর তারা তার কাছে একটা সিক্রেট চিঠি পায়, যেখানে লেখা ছিল চাংবেইয়ের রাজকুমারী মারা গেছে। ইয়াও জিজ্ঞেস করে, এই খবর তুমি কার কাছে নিয়ে যেতে চাইছিলে? তবে সেই লোক দাঁতের ভেতর লুকানো একটা বিষ খেয়ে মারা যায়। ইয়াও এরপর তাদের দুজনকে এই জায়গা সামলাতে বলে নিজে এখন রাজধানীতে যাবে। অন্যদিকে মিনসি বলে, আমি সব অন্যায় স্বীকার করে নিচ্ছি। ইয়েলি বলে, তুমি বুঝতে পারছো এটা কোনো সাধারণ অপরাধ নয়। তুমি কি আমাকে বলতে পারো যদি এখন কোথায় থাকতে পারে? মিনসি বলে, আমি জানি না, আমি কখনোই ওদের কোনো আস্তানায় যাইনি। ইয়েলি বলে, ঠিক আছে, তুমি যেহেতু জানো না তাহলে তুমি কিছুই জানো না। এরপর সে ধারালো একটা কিছু খুঁজতে থাকে। পরে সে মিনসির মাথা থেকে একটা ছোট হেয়ারপিন নিয়ে নেয়। একটু পরেই মিনসির চিৎকারে লোকজন দৌড়ে আসে। ইয়েলির মুখ দিয়ে রক্ত পড়ছিল। সে বলে, আমাকে বিষ দেওয়া হয়েছে, এর অ্যান্টিডোট শুধুমাত্র ম্যাজিস্ট্রেট অফিসের ঝেঙের কাছে আছে। এরপর ঝেঙের কাছে খবর আসে যে জুডিশিয়াল অফিস থেকে তাকে ডাকা হয়েছে। ঝ্যাং সেখানে গিয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম কি হয়েছে?
ইয়েলি কল্পনা করে ওই সময় তাড়াহুড়ার মাঝে ইয়েলি রাজ আদেশনামাটা সেখানকার কাপড়ের নিচে লুকিয়ে রেখেছিল। ইয়েলি খুব ধীরে ধীরে তাকে জুদিকে খুঁজতে বলে। সে চলে গেলে ম্যাজিস্ট্রেট বলে, ম্যাডাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই কেস অনেক সিরিয়াস। ইয়েলি বলে, আমি জানি, তবে আমি রাজকুমারীকে মারিনি। এরপর মুয়ানের সঙ্গে জুদি দেখা করতে আসে। সে বলে, আপনি কি আমাকে চিনতে পারেননি? মুয়ান বলে, তুমি রাজকুমারী লিঙ্গনের দাসী, এর বেশি আমি কিছুই জানি না। যদি বলে, তার মানে আপনি সত্যিই আমাকে চিনতে পারেননি। আমি ইস্টার্ন প্যালেসের চিফ গার্ডের মেয়ে। যে কোনো মূল্যে ইয়েলিকে আপনাকে ফাঁসাতে হবে। দুই রাজ্যের মধ্যে যুদ্ধ তৈরি করতে হবে, নয়তো ভবিষ্যতের ঝামেলাগুলো থেকে আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না। আপনার অস্ত্র চোরা কারবারি এবং অন্যান্য অনেক খারাপ কাজের প্রমাণ আমার কাছে আছে। মুয়ান রাজি হয়ে যায়। এরপর পরদিন চীন রাজমাতার কাছে বিদায় চাইতে আসে। সে বলে, আমি চলে যাচ্ছি, বাবার কথা খুব মনে পড়ছে। রাস্তায় ওয়েন সেন বলে, মাস্টার শিয়াকুনের লেখা সকল কবিতা এবং প্রতিবেদন এখানে আছে। চীন সেগুলোকে জ্বালিয়ে দিতে বলে। এরপর সে চলে যায়। এই খবর মুয়ানের কাছে আসে যে চীন চলে গেছে। মুয়ান বলে, তার বাবা নানই শহরের সিটি লর্ড, সে যদি তার বাবার কাছে যায় তাকে ছোঁয়ার মতো ক্ষমতা কারো নেই। কিন্তু আমি কার কাছে যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। এরপর যদি ফিরে আসলে মিনিউ জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি বুঝতে পারছো এই কেসে আমার একমাত্র ভাই জড়িয়ে আছে? যদি বলে, তাতে আমি কি করব? মিনিউ বলে, তুমি এসব কি করছো? তুমি জানো কিছু মানুষকে ছোঁয়ার ক্ষমতা আমাদের নেই। মূলত সে ইয়েলির কথা বলছে। যদি বলে, এখানেই তো তোমাদের আর আমার মধ্যে পার্থক্য। তোমাদের পিছু টান আছে, কিন্তু আমার নেই। আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। রাতের বেলা মুয়ানের লোক ইয়েলিকে মারতে আসে, তবে ইয়েলি তার হাত ধরে রাখে। সে চিৎকার দিলে মিনসি ওই লোককে ধরে ফেলে। এরপর তাকে অনেক জোরে ঘুষি মারে। তখন লোকজন চলে আসতে দেখে লোকটি নিজেই নিজেকে শেষ করে ফেলে। ইয়েলি ম্যাজিস্ট্রেটকে বলে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেউ আমাকে শেষ করে দিতে চাইছিল। দুই রাজ্যের যুদ্ধ তৈরি করার জন্য নিজেকে নিরপরাধ প্রমাণ না করা পর্যন্ত আমি পালিয়ে কোথাও যেতে পারবো না। তাই আমার প্ল্যান মতো আপনি কাজ করে দেখুন। এরপর দেখা যায় ইয়েলি বসেছিল। তখন জুদি সেখানে আসে। সে তাকে দেখে বলে, তুমি বেঁচে আছো? জুদি বলে, কারণ তোমাদের রাজমাতা বুয়োজিনের কারণে ইস্টার্ন প্যালেসের কত মানুষের প্রাণ গেছে তার কোনো ধারণা তোমার নেই। আমি চাই তারা এর প্রতিদান দিক। ইয়েলি বলে, ঠিক আছে, কিন্তু এতে তুমি আমাকে কেন টানলে? সে বলে, তুমি জানো না? ইয়েলি বলে, ইয়াওয়ের কারণে। সে বলে, আমি নির্বাসনে কত কষ্ট করেছি। সে তো আমার ফিয়ান্সে ছিল, তার কি আমার কথা চিন্তা করা উচিত ছিল না? ইয়েলি বলে, ও নিজেই তো অনেক কষ্টের মধ্যে ছিল। ওর পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, ওর পা নষ্ট হয়ে গেছে। যদি বলে, বেশ হয়েছে, ও এসব ডিজার্ভ করে। ও আমাকে ধোকা দিয়েছে, যুবরাজকে ধোকা দিয়েছে। তোমাদের সবারই মরা উচিত। ইয়েলি তখন বলে ওঠে, সবাই শুনলেন তো? মুহূর্তের মধ্যেই সেখানে সৈনিকরা আর ম্যাজিস্ট্রেট চলে আসে। ইয়েলি ম্যাজিস্ট্রেটকে বলে, বাকি সবকিছু আমি আপনার হাতে দিয়ে দিলাম। এরপর রাজমাতা একা বসেছিল। সে শুনশিকে বলে, বলতো, কালকের সূর্য আর আজকের সূর্য কি একটাই? শুনশি বলে, সূর্য তো একটাই। সে বলে, তাহলে বলতো, কালকের তুমি আর আজকের তুমি কি একই মানুষ? সে বলে, হ্যাঁ। রাজমাতা বলে, গতকাল যখন তুমি চুল আশ্রেছিলে তোমার মাথা থেকে কি চুল পড়েছিল? সে বলে, হ্যাঁ, চুল আশ্রালে চুল তো পড়বেই। রাজমাতা বলে, তাহলে গতকালকের তুমি আর আজকের তুমি এক হলে কি করে? গতকালকের তুমি আর আজকের তুমির মধ্যে এক চুলের হলেও পার্থক্য রয়েছে। এরপর রাজদরবার দেখানো হয়। ম্যাজিস্ট্রেট বলে, যদি সবকিছু স্বীকার করে নিয়েছে, এই সবকিছু সে নিজেই করেছে। লেই রাজমাতা আর মহারাজের কাছে ক্ষমা চায়। সে বলে, আমরা আমাদের দাসীর আসল উদ্দেশ্য বুঝতে পারিনি। রাজমাতা বলে, যেহেতু সে আপনাদের দাসী, তাই অপরাধীকে আপনি সাথে করে নিয়ে যান। তাকে আপনারা কি শাস্তি দেবেন সেটা আপনারাই ডিসাইড করবেন। এরপরে ইয়েলি বলে, আমার কিছু বলার আছে। গতকাল মার্কিউস মুয়ানের সেবক জোতিং জেলখানায় আমাকে মারতে চেয়েছিল। ম্যাজিস্ট্রেট বলে, এটা একদম সত্যি কথা। কিছুদিন আগেও জেলখানায় হ্যাংওয়ান মারা গেছে। যে তাকে মারতে চেয়েছিল সেও মার্কিউস মুয়ানের একজন লোক ছিল। মুয়ান বলতে থাকে, এগুলো শুধুমাত্র আমাকে ফাঁসানো হচ্ছে, কোনো প্রমাণ ছাড়াই সবাই শুধুমাত্র আমাকে দোষারোপ করছে। তখনই ইয়াও এসে বলে, আপনি সত্যিই মনে করেন আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই? এরপর সে কিছু প্রমাণ পেশ করে, যেখানে সে চাংবি রাজ্যের সঙ্গে কিভাবে চোরা কারবারিতে জড়িত তার সকল প্রমাণ চিঠিপত্র ছিল। ইয়েলি বলে, আমি মার্কিউস মুয়ানের ওপরে আরো নালিশ দিতে চাই। 8 বছর আগে জেনারেল ওয়েন এবং হুয়ানি সেনারা বিদ্রোহ করেনি,
মার্কিউস মুইয়ান মহারাজের আদেশনামা লুকিয়ে ফেলেছিল। তাদের বিরুদ্ধে যে সকল প্রমাণ পাওয়া গেছে তা মুইয়ানের নিজের বানানো ছিল। মুইয়ান বলে মিথ্যা কথা। রাজমাতা বলে এই কেস ক্লোজ হয়েছে 8 বছর হয়ে গেছে, আপনার কাছে কি এখন কোনো প্রমাণ আছে? ইয়েলি বলে আছে। এরপর সে ওই রাজ আদেশনামা বের করে। সে বলতে থাকে তারা কোনো বিদ্রোহ করেনি। আগের মহারাজের আদেশনামায় স্পষ্ট লেখা আছে সেই তাদেরকে আদেশ দিয়েছিল। আগের মহারাজের হাতের লেখা, সাইন, রাজ্য সিল সবকিছু এখানে আছে। ডিউক হুয়া এটা দেখে বলতে থাকে আমার জীবনের কসম করে আমি বলতে পারি এটা সত্যি আগের মহারাজের আদেশনামা। ইয়াও নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। রাজমাতা আদেশনামা দেখে অনেক অবাক হয়ে যায়। রাজা উঠে বলে মার্কিউস, আপনি আর কি বলতে চান? ইয়াও বলে রাজমাতা, মহারাজ, আজ আমি নিজের জীবনের বাজি রেখে 3টা পেটিশন রাখতে চাই। 1, মুইয়ানের অস্ত্র চোরা কারবারির কেসটা ভালো করে তদন্ত করা হোক। 2, জেনারেল ওয়েনের কেসটাকে আবারও রিওপেন করা হোক। 3, 30,000 হুয়ানি সেনাদের নাম ক্লিয়ার করা হোক। সকল মন্ত্রীরা এই রিকোয়েস্ট করতে থাকে। মহারাজ এগুলোতে রাজি হয়ে যায়। ইয়াওয়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। এরপর এরা দুজন যখন বাড়ির দিকে যাচ্ছিল, ইয়েলি অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ইয়াও দেখতে পায় তার অনেক জ্বর এসেছে। বাড়িতে ইয়েলির একটু জ্ঞান আসলে সে ওই আদেশনামার ব্যাপারে কথা বলতে চায়, তবে ইয়াও তাকে না করে। সে বলে তুমি সুস্থ হও, তারপর আমি সবকিছু শুনবো। সে বাইরে চলে গেলে ইয়েলি উঠে বসে। তখন সে দেখতে পায় সুয়াং কান্না করছে। সে বলে তুমি এখন ভয় কেন পাচ্ছ? আমরা তো জেল থেকে বাড়িতে ফিরে এসেছি। সুয়াং বলে কিন্তু আমার ভয় লাগছে, রাজকুমার আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। ইয়েলি বলে কি করব বলো, সত্যিটা তো আমাদের তাকে জানাতেই হবে। সুয়াং বলে আমরা তো না জানালেও পারি, আমরা না বললে সে জানতে পারবে না। ইয়েলি বলে সত্যি তো সত্যি, আমরা সেটা কতদিন লুকিয়ে রাখবো? ইয়েলি তাকে জড়িয়ে ধরে। সে বলতে থাকে পাহাড় থেকে নামার সময় আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো পরিস্থিতিই হোক আমরা মেনে নেব। সুয়াং বলে কিন্তু আমার এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। ইয়েলি বলে আমারও হয়েছে, আমিও রাজকুমারকে খুব ভালোবাসি। সুয়াং বলে আমরা তাহলে এই বিষয়টা রাজকুমারকে পরে জানাবো, আগে এই সবকিছু ক্লোজ হয়ে যাক, তারপর জানাবো। ইয়েলি বলে ঠিক আছে। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিল। আসলে ইয়েলি সুয়াংকে কল্পনা করে নিজের মনের কথা, দুঃখ প্রকাশ করে, কারণ এগুলো বলার মতো তার কেউই ছিল না। অন্যদিকে ফ্যাং এখনো ফুলের গাছটা নিয়ে দাঁড়িয়েছিল। তখন তার সেবক বলে 3 দিন ধরে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন, আমার তো মনে হয় ওই ম্যাডাম চলে গেছে। তখনই তারা দেখতে পায় চাংবেই রাজ্যের রাজকুমারীর বডি নিয়ে যাওয়া হচ্ছে এবং যে তাকে মেরেছে সেই দাসীকেও বন্দি অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। সেবক বলে ওই ম্যাডাম তো চাংবেই থেকেই এসেছে, সে আবার কোনো বিপদে পড়েছে নাকি? এটা শুনে ফ্যাং দৌড়ে যেতে শুরু করে। এদিকে ইয়েলি ইয়াওয়ের সঙ্গে বসেছিল। ইয়েলি বলে আমি তোমাকে বলেছিলাম জিন্নি বেঁচে আছে, জুডি তার সঙ্গে জড়িয়ে আছে। ইয়াও বলে তারা দুজনই ইস্টার্ন প্যালেসের, দুজনে মিলে কাজ করবে, এটা একদম স্বাভাবিক। তখন সে সেখানে একটা পেইন্টিং দেখতে পায় আর জিজ্ঞেস করে এটা কে? ইয়েলি বলে এটা রাজকুমারী লিমুন, এই ছবিটা আমি এঁকেছি। সে অনেক ভালো মানুষ ছিল, যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমরা খুব ভালো বন্ধু হতাম। তখনই ইয়াওয়ের কাছে খবর আসে ফ্যাং তার সঙ্গে দেখা করতে এসেছে। ইয়াও সেখানে গেলে ফ্যাং বলে বন্ধু আমাকে সাহায্য করো, আমার চাংবেইয়ের ওই বন্ধুটার আমি কোনো খোঁজ পাচ্ছি না। ইয়াও বলে চাংবেইয়ের সকল লোক ফিরে গেছে। ফ্যাং বলে কিন্তু সে তো রাজকুমারীর সঙ্গে আসেনি, সে আমাকে বলেছে সে এখানে ব্যবসার কাজে এসেছে। ইয়াও বলে চাংবেই থেকে যারা এসেছে প্রত্যেকের পরিচয়পত্র আমার কাছে আছে। রাজকুমারীর সাথে লোকেরা ছাড়া বাড়তি 4 জন লোক এসেছে, তারা সবাই 40 থেকে 50 বছর বয়সী। ইয়াও জিজ্ঞেস করে ওই মেয়েটার নাম কি? সে বলে ইউনলিং। ইয়াও বলে ইউনলিং নাকি লিংউন? সে তাকে একটু অপেক্ষা করতে বলে। ইয়াও ইয়েলির আঁকা ছবিটা নিয়ে আসে। ফ্যাং এটা দেখে ফুলের গাছটা নিয়ে আবার নদীর পাড়ে যেতে শুরু করে, কারণ চাংবেইয়ের লোকেরা নদী পথ দিয়েই নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছে। ফ্যাং তাড়াহুড়া করে আসতে গিয়ে পড়ে যায়। সামনে সে ওই জাহাজটা দেখতে পায়। সে বারবার লিঙ্গুনের কথা মনে করছিল। সে চিৎকার করে বলে লিঙ্গুন, আমার গাছে ফুল ফুটেছে, তুমি কি দেখতে পাচ্ছ? এরপর সে কান্নায় ভেঙে পড়ে। পরে ইয়াও রাতের বেলা তার কাছে আসে। সে তার বানানো ওই টোকেনটা দিয়ে বলে চাংবেইয়ের লোকেরা এটা নিয়ে যায়নি, কারণ তারা বলেছে এটা তাদের নয়। ফ্যাং এটা দেখে আরো কান্না করছিল। পরদিন সকালে মুন্সি যখন দোকানে ছিল তখন সে সামনে রেড ফক্সকে দেখতে পায়, মানে আবারও তার ভাই তাকে নিতে পাঠিয়েছে। এরপর দেখা যায় জুডিকে এক জায়গায় বেঁধে রাখা হয়েছিল। তখন সেখানে মিনিউ আসে।
অর্থাৎ সে তাকে বাঁচাতে এসেছে। এরপর ইয়েলি আর ইয়াও এসেছে মাছ ধরতে। সারাদিন কাটানোর পর ইয়াও একটা মাছ ধরতে পারে। মাছ ফ্রাই করার সময় ইয়াও যখন ইয়েলির কাছে আসে, তখন ইয়েলি দেখতে পায় তার চুল সাদা হয়ে যাচ্ছে। ইয়াও বলে, এটা আমাদের বংশে আছে। আমার বাবার 40 বছর বয়সের সময় সব চুল পেকে গিয়েছিল। আমার বড় ভাইয়েরও অনেক চুল পাকা ছিল। ইয়েলি বলে, আমি এর চিকিৎসা করব। সে বলে, এটা বংশ থেকে এসেছে, চিকিৎসা করলে ঠিক হবে না। সে বলে, তাহলে আমি তোমার জন্য ভালো কলপের ব্যবস্থা করব। সে বলে, কেন? তোমার মনে হয় আমার চুল পেকে গেলে আমাকে ভালো দেখাবে না? তারা দুজন কাছাকাছি এসে পড়লে জিন বলে, গাড়ি রেডি আছে। এতে তারা সরে যায়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর ইয়েলির সঙ্গে বিন কথা বলতে আসে। সে নিজের গলাটা ঢেকে রেখেছিল। ইয়েলি বলে, তুমি এত গরমের মধ্যে এটা কেন করে রেখেছো? সে সেটা খুলে ফেলতে চায়, তখন সেখানে নখের আঁচড়ের দাগ দেখতে পায়। বিন বলে, আরে ইউনশেন তার এক বন্ধুর সঙ্গে সারাদিন পারফর্ম করে। আমি বললাম, তুমি তো নতুন একজনকে পেয়ে গেছো, তাহলে তোমরা দুজন এখন একসঙ্গে থাকো। সে উল্টো আমার সঙ্গে মারামারি শুরু করে দিল। ইয়েলি বলে, তুমি এত বোকা কেন? তুমি তোমার গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের সঙ্গে থাকতে বলছো? এতে সে তো রেগে যাবেই। বিন এরপর ইউনশেনের সঙ্গে কথা বলতে আসে, তবে সে জানতে পারে ইউনশেন অলরেডি পারফর্ম করতে চলে গেছে। অন্যদিকে মিনসি তার ভাইয়ের আস্তানায় এসেছে। এখানে একজন বলে, আপনি ভেতরে যেতে পারবেন না, কারণ বড় মাস্টার ভেতরে আছে। ভেতরে জিনলি জুদিকে বলে, তোমার সঙ্গে ইয়াওয়ের বিয়ে ঠিক ছিল, তুমি তার উপর প্রতিশোধ নিতে গিয়ে ইয়েলিকে ফাঁসাতে চেয়েছিলে। আমি তোমাকে বলেছিলাম যে তার গায়ে হাত দেওয়ার অধিকার কারোই নেই। সে তার গলায় তলোয়ার ধরেছিল। মিনিও বলে, রাজকুমার, ও একটু পাগলামি করে ফেলেছে, এবারের মতো ক্ষমা করে দিন। ও আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ চাংবেই রাজ্য সম্পর্কে ও অনেক কিছুই জানে। জিনলি বলে, তাহলে তোমাকে আঘাত করি। সে তার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। তখন মিনসি চলে আসে। সে বলে, আপনি আমার ভাইকে কেন মারতে চাইছেন? আমাদের পরিবার অনেক আগেই শেষ হয়ে গেছে। হান বংশের সঙ্গে আমাদের দুই ভাইয়ের কোনো সম্পর্ক নেই। জিনলি হেসে বলে, তুমি ভাবছো এত সহজেই তুমি নিজের রক্ত মুছে ফেলতে পারবে? তুমি অবাধে ঘুরে ফিরছো, কারণ তোমার দায়িত্ব তোমার বড় ভাই একা নিয়ে নিয়েছে। তুমি একটা জিনিস মনে রাখবে, রক্তের বোঝা সবাইকেই বহন করতে হয়। এরপর সে চলে যায়। মিনসি জুদিকে আঘাত করতে যায়, তবে তার ভাই আটকায়। সে বলে, তুমি ভুলে গেছো আমরা তিনজন কিভাবে বেঁচে আছি? এই পর্যায়ে এসে আমরা একজন আরেকজনকে হারাতে পারবো না। এরপর মিনসি তার ভাইয়ের চিকিৎসা করে বলে, ভাইয়া, তুমি যার হয়ে কাজ করছো, তুমি কি ভেবেছো শেষ পর্যন্ত সে তোমাকে নিজের কাছে রাখবে? সে যদি সত্যিই ক্ষমতা পেয়ে যায়, সবার আগে তোমাকে মেরে ফেলবে। মিনিও বলে, না রাজকুমার, এমন নয়। মিনিও জুদিকে নিয়ে কিছু বলতে চাইলে মিনসি বলে, তুমি ওর নাম নেবে না, ও ইয়েলিকে ফাঁসাতে চেয়েছে। আমি একদিন না একদিন ওকে শেষ করে ফেলবো। এরপর মিনসি একা একা বসে ইয়েলির কথা ভাবছিল। রাতের বেলা ইয়েলি ইয়াওকে বলে, আমার মাঝে মধ্যে মনে হয় তোমাকে নিয়ে গিয়ে যদি লিশান একাডেমি দেখাতে পারতাম, তাহলে তুমি সেখানকার চাঁদ দেখতে পারতে। ইয়াও বলে, চাঁদ তো একটাই। সে বলে, না, সেখানকার চাঁদ অনেক বড়, আমি বারান্দায় শুয়ে দেখতাম। ইয়াও বলে, তোমার সঙ্গে কেউ ছিল না? ইয়েলি বলে, আর কেউ দেখতো না, আমি একাই দেখতাম। পরদিন সকালে ইউনশেন অনেক রেগে ছিল। সে বলতে থাকে, তুমি আমাকে এভাবে পারফরমেন্সের মাঝখান থেকে নিয়ে আসলে কেন? তুমি জানো এভাবে আমার কত টাকা লস হবে? বিন বলে, আমি না হয় এর ভর্তুকি দিয়ে দিলাম। সে বলে, তুমি তো একবার দেবে, সারা জীবন কি দিতে পারবে? বিন বলে, সারা জীবনই না হয় দিলাম। ইউনশেন বলে, তোমার নিজেরই তো বাড়িঘর নেই, তুমি আমাকে খাওয়াবে কি? বিন বলে, সেটা তো আমার চিন্তা, তুমি শুধু নিশ্চিন্তে আমার সঙ্গে থাকবে। এদিকে চ্যাংয়ের কাছে রাজ আদেশনামা এসেছে, যেখানে মহারাজ বলেছে চ্যাংয়ের কারণে মার্কিউসের এত বড় কেস সলভ হয়েছে, তাই চ্যাংকে প্রাণে বাঁচিয়ে রাখা হচ্ছে। তবে তাকে নির্বাসনে দেওয়া হয়েছে চিংচুয়ান শহরে। সে যখন চলে যাচ্ছিল তখন মুইয়ান তাকে দেখে বলে, তুমি বেঁচে আছো? সে বলে, আপনাকে হতাশ করার জন্য দুঃখিত, হ্যাঁ আমি বেঁচে আছি। এরপর সে সবার কাছে অনুমতি চায় মুইয়ানের সঙ্গে আলাদা একটু কথা বলার জন্য। সে বলে, আমি ছোট থেকে মায়ের সঙ্গে বড় হয়েছি। আমার বয়স যখন 14 বছর ছিল তখন আপনি আমাকে নিয়ে আসেন, আমাকে ফাইট শেখান। যে মাস্টার আমাকে এগুলো শিখিয়েছে সে বলেছে আমিও নাকি আপনার ছেলে। তবে আমি জানি আপনি কোনোদিনও আমাকে নিজের ছেলে মনে করেননি। আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ওই দিন আমার জায়গায় যদি টিয়ান থাকতো, আপনি কি তাকেও মেরে ফেলতে চাইতেন? মার্কিউস বলে, আমি তোমাকে দিয়ে সব কাজ করিয়েছি কারণ আমি তোমাকে অনেক মূল্যবান মনে করেছি। চ্যাং বলে, আর এজন্যই আপনি আমাকে মেরেও ফেলতে চেয়েছেন। আপনি কোনোদিনও আমাকে নিজের ছেলে মনে না করলেও আমি সবসময় আপনাকে নিজের বাবা মনে করেছি। এরপর সে মাটিতে বসে বলতে থাকে, আমাকে জন্ম দেওয়ার জন্য
বড় করার জন্য আপনাকে ধন্যবাদ। পরে সে সেখান থেকে চলে যায়। চ্যাং যখন চলে যাচ্ছিল তখন তার বাড়ির কিছু সেবকরা তাকে কিছু জিনিসপত্র দেয়, মূলত যেগুলো তিয়ান তার জন্য পাঠিয়েছে। চ্যাং বলে তিয়ান কোথায় আছে তাকে বলবেন সে এসব ছেড়ে যেন তার মায়ের কাছে চলে যায়। দেখা যায় তিয়ান আড়াল থেকে তাকে দেখছিল। এরপর ইয়েলির সঙ্গে দেখা করতে আসে। সে বলে আমি তোমার কাছে একটা বুদ্ধি জানতে এসেছি। আসলে জিম্মি তো চলে গেছে, আমি তাহলে একটা ছেলে দত্তক নিয়ে লালন পালন করব। সে তো দত্তক ছেলে, তার তো আর রাজবংশের সঙ্গে কোনো শত্রুতা নেই, তাই না? ইয়েলি বলে তোমার এখনো অল্প বয়স, তুমি এগুলো কেন ভাবছো? এখনো তুমি তোমার জীবন নতুন করে শুরু করতে পারো। তুমি কেন অন্য একজনের সন্তানকে লালন পালন করবে? তাছাড়া রাজবংশের রক্তের সঙ্গে তার সম্পর্ক না থাকলেও সে যদি জিনলির দত্তক ছেলে হিসেবে বড় হয়, তার জীবন ভালো কাটবে না। শুধু শুধু একটা ছেলের জীবন কেন নষ্ট করবে বলো? তুমি দেখো আমাদের আশেপাশে কত মেয়েরা একা বেঁচে আছে, তুমিও তাদের মতোই শুরু করো। অন্যদিকে চ্যাং এর সাথে সৈনিকরা বলতে থাকে একটা গাড়ি অনেকক্ষণ ধরে আমাদের পেছন পেছন আসছে। তারা সেই গাড়িটাকে জায়গা দিলে চ্যাং বুঝতে পারে গাড়ির ভেতরে 3 লান রয়েছে। এরপর রাতের বেলা তারা এক জায়গায় বিশ্রাম নিলে ওই গাড়ির লোকেরাও সামনে বিশ্রাম নেয়। তারা কিছু খাবার এনে এই 3 জনকে দেয়। মাঝরাতে 3 লান এসে চ্যাং এর গায়ে একটা শীতের পোশাক দেয়। সকালে চ্যাং এর ঘুম ভাঙলে সে সেখানে দুটো মেলন দেখতে পায়। সে বুঝতে পারে গতকাল রাতে 3 লান এখানে ছিল। এদিকে ইয়েলি আর ইয়াও আজ একটা গল্প শুনতে এসেছে। যে গল্প বলছিল সে দুজন স্বামী স্ত্রীর গল্প বলছিল, যারা একজন আরেকজনকে খুব ভালোবাসতো। স্ত্রীর নাম ছিল ম্যাং আর স্বামীর নাম ছিল সানলাং। ম্যাং এর পরিবারের কারণে সানলাং এর বাবা মারা গিয়েছিল, যেটা সানলাং এর মা জানতে পারে। আর সে তার ছেলেকে এখনই তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে বলে। সানলাং তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, তবে আসলে তারা একজন আরেকজনকে খুব ভালোবাসতো। এখানেই আজকের মতো গল্প শেষ হয়। পরবর্তী পার্ট শুনতে হলে আবার 2 দিন পর আসতে হবে। ইয়ালি বলে আচ্ছা তাদের মধ্যে কি মিল সম্ভব না? ইয়াও বলে মনে হয় না, কারণ সানলাং তার পরিবারকে অনেক মানে। সে এমন কারোর সঙ্গে থাকবে না যার কারণে তার পরিবারের ক্ষতি হয়েছে। এরপর সে বলে দেখো মুইয়ান জেলে আছে, সে আর বের হতে পারবে না। আমার বাড়ির নাম এখন ক্লিয়ার হয়েছে, তাহলে এখন আমরা আমাদের জীবন সুন্দরভাবে কাটাই। তুমি সুয়াংকে তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দাও। ইয়ালি বলে কেন? সে ছোট থেকেই আমার সাথে আছে। ইয়াও বলে ছোট থেকেই আছে, এজন্যই তো বলছি এখন তার নিজের বাবা মায়ের কাছে ফিরে যাওয়া উচিত। তোমার তো আরো অনেক দাসী রয়েছে, আমি আছি তোমার সাথে। এখন থেকে তোমার মনে যাই আসবে তুমি আমাকে বলবে। তুমি আমাকে কথা দাও, আর তুমি কখনোই সুয়াং এর কথা ভাববে না। ইয়েলি তাকে কথা দিয়ে দেয়। অন্যদিকে মুইয়ান এখনো নিজের অন্যায় স্বীকার করছিল না। সে বলে আমি ইয়াওর সঙ্গে কথা বলতে চাই, তার সঙ্গে কথা বলার পরেই আমি সবকিছু স্বীকার করে নেব। এদিকে এরা গল্প শুনে বাইরে আসলে ইয়েলি বলে সত্যি কি ম্যাং আর সানলাং একসঙ্গে থাকতে পারবে না? ইয়াও বলে তুমি এখনো সেটা নিয়ে কেন ভাবছো, সেটা তো একটা গল্প। তখনই জিন এসে বলে মুইয়ান ইয়াওকে দেখা করার জন্য জেদ ধরেছে। ইয়েলি বুঝতে পারে এখান থেকেই তাদের সম্পর্ক ভাঙন শুরু হয়ে যাবে। সে বৃষ্টির মধ্যে গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। ইয়াও এটা দেখে বাইরে বেরিয়ে আসে। ইয়েলি বলে 2 দিন পর আমরা আবার একসঙ্গে গল্প শুনতে আসব, ঠিক আছে? ইয়াও রাজি হয়ে যায়। ইয়েলি এরপর চলে আসে। ইয়াও মুইয়ানের কাছে আসলে মুইয়ান বলে দিন কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? 8 বছর আগে তুমি জেলখানার ভেতর ছিলে আর আমি ছিলাম বাইরে। ইয়াও বলে হ্যাঁ, আর আজ আপনি ভেতরে আর আমি বাইরে। মুইয়ান বলে আমি সবকিছু স্বীকার করতে রাজি আছি, তবে তোমাকে কথা দিতে হবে আমার ছেলে তিয়ানের যেন কিছু না হয়। ইয়াও বলে আমি আপনার কথা কেন শুনবো? সে বলে কারণ আমি অনেক বড় একটা সিক্রেট জানি। তোমার মনে কখনো প্রশ্ন আসেনি তোমার ভাই রাজ আদেশনামাটা কাকে দিয়েছিল? ইয়াও বলে আপনি তাকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছিলেন। মুইয়ান বলে তোমার ভাই কি এতই বোকা? তোমার ভাই এমন একজনকে দিয়েছিল যাকে সে বিশ্বাস করত। এখানে সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই তিয়ান রাজমাতার ঘরের বাইরে সামনে বসে আছে। অন্যদিকে শুনছি রাজমাতাকে বলে মুইয়ান নিজের অন্যায় স্বীকার করে নিয়েছে। সে রাজকুমার ইয়াওকে ডেকেছিল, তারা কিছু কথা বলেছে, তবে তারা কি বলেছে সেটা জানা যায়নি। এরপরেই মুইয়ান সবকিছু স্বীকার করে নিয়েছে। আরেকটা কথা, তিয়ান এখনো বাইরে বসে আছে। একটু পর দেখা যায় শুনছি খাবার নিয়ে তিয়ানের হাতে দেয়। সে বলে তিয়ান এই খাবার নিয়ে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে পারবে। এরপর তিয়ান সেই খাবার নিয়ে তার বাবার কাছে যায়। তার বাবা বলে তুমি এখনো কেন রাজধানীতে আছো? সে বলে আপনি জেলখানায় আছেন, আমি কি করে চলে যাই? আমি 2 দিন রাজমাতার ঘরের সামনে বসেছিলাম, তার মন এখন অনেকটাই গলে গেছে, সে আপনার জন্য খাবার পাঠিয়েছে। মুইয়ান বুঝে যায় এই খাবারে বিষ রয়েছে, তবে এই কথাটা সে তিয়ানকে বলতে পারে না, কারণ তিয়ান খুবই সরল মনের।
মুইয়ান তাকে বলে, তোমার মন একদম সাদা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও। সময় শেষ হয়ে যাওয়ায় টিয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে বলতে থাকে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাতে আসব। আমি রাজমাতাকে রিকোয়েস্ট করলে সে তোমাকে ছেড়ে দেবে। তার বাবার ভীষণ কষ্ট হচ্ছিল, তবে সে সত্যিটা তার ছেলেকে বলতে পারে না। এরপর মুইয়ান সেই খাবার খেয়ে নেয়। একটু পরেই সে মারা যায়। এই খবর রাজমাতার কাছে পৌঁছে যায়। অন্যদিকে ইয়েলি জানতে পারে এখনো ইয়াও বাড়িতে আসেনি। তখনই রেন দৌড়াতে দৌড়াতে আসে। সে বলে, ইয়াও খবর পাঠিয়েছে, মুইয়ান মারা গেছে, আমাদের প্রতিশোধ কমপ্লিট হয়েছে। সে ইয়েলিকে ধরে খুশিতে কান্না করছিল। অন্যদিকে ইয়াও আর জিন দুজনেরই মন খারাপ ছিল। একটু পর ইয়াও এর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ডাক্তার তার চিকিৎসা করে বাইরে চলে যায়। ইয়াও এর তখন মনে পড়ে মুইয়ান তাকে বলছিল, তোমার ভাই ভরসা করে রাজ আদেশনামা তোমার স্ত্রীর মাকে দিয়েছিল, কিন্তু সে সেটাকে লুকিয়ে রাখে। সে চোখের সামনে তোমার ভাই আর তার সৈন্যদের মরতে দেখেছে, কিন্তু সে এগিয়ে আসেনি, বা হতে পারে সে আসতে পারেনি। কিন্তু তুমি এত অবাক হয়ে আছো কেন? তুমি কি এই বিষয়ে জানো না? তোমার স্ত্রী এই বিষয়ে তোমাকে বলেনি? তোমার স্ত্রী তোমার মতো একটা পঙ্গুকে বিয়ে করেছে, তোমাকে সুস্থ করেছে, তোমার পরিবারের নাম ক্লিয়ার করেছে। তুমি ভেবেছো সে তোমাকে ভালোবাসে বলে করেছে? সে এগুলো করেছে কারণ সে তার মায়ের ঋণ পরিশোধ করতে চেয়েছে। এগুলোর কোনো কিছুই ভালোবাসা ছিল না, এগুলো ছিল গিল্ট। ইয়াও তাকে চুপ করতে বলে। বর্তমানে ইয়াও মনে করতে থাকে, ইয়েলি তাকে বলেছিল, আমি তোমাকে আবার দাঁড়াতে দেখতে চাই। সে বলেছিল তার মায়ের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তার বাবা নিয়ে গিয়েছিল। সে প্রচন্ড কান্না করতে থাকে। এভাবেই সকাল হয়ে যায়। ইয়েলি আজ আরো একটা পাকার পুতুল খুলে সেগুলো ফেলে দেয়। সে জানতে পারে ইয়াও এখনো বাড়িতে আসেনি। তার মানে ইয়াও হয়তো অলরেডি সকল সত্যি জেনে গেছে। আর এখানেই আজকের পার্টটি শেষ হয়ে যায়। এই পার্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।